আবারও ওয়ান শট ক্লাস বায়োলজি প্রথম পত্র অণুজীব চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের তিনটি অংশ। প্রথম অংশ ভাইরাস, দ্বিতীয় অংশ ব্যাকটেরিয়া, আর চতুর্থ অংশ হলো ম্যালেরিয়া পরজীবী। এই তিনটা অংশের যে কোনো একটা অংশ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, অর্থাৎ অণুজীব অধ্যায় থেকে তোমাদের এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এখানে দেখতে হয় যে গত বছর কি আসছে। যদি গত বছর ভাইরাস থেকে আসে তাহলে এবার ব্যাকটেরিয়া কিংবা ম্যালেরিয়া থেকে। গত বছর যদি তোমার ম্যালেরিয়া থেকে আসে তাহলে এবার ভাইরাস ব্যাকটেরিয়া থেকে। তো এই সিস্টেমে অল্টারনেট কোশ্চেন এই অধ্যায় থেকে আসে। এই অধ্যায়ে অনেক বিশাল একটা অধ্যায়, এত বিশাল অধ্যায়কে একটু ছোটো করে এনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করব। পড়া যখন বলবো তখন একটু নোট করতে হবে, চিত্রর সাথে মিলায়া ওই নোটটা একবার পড়লে মুখস্থ করতে হবে না কোনো পড়া। বায়োলজিতে 80% পড়া মুখস্থ করতে হয় না যদি তোমার মনোযোগ থাকে। তো আসো শুরু করি। দেখো, সিকিউ টাইপ অ্যানালাইসিসের মধ্যে এখানে আমরা কিছু প্রশ্ন উপস্থাপন করছি। যে প্রশ্নগুলো আমরা সব সময় উপস্থাপন করি, এমন কোনো অধ্যায় নাই যেখান থেকে এই সৃজনশীল প্রশ্নের টপিকস বলে দেওয়া হয় নাই। ওই টপিকসগুলো পড়লে এর বাইরে থেকে প্রশ্ন আসছে এরকম একটা প্রশ্ন হয়তো বা তোমরা দেখাইতে পারবে না। টেস্ট পেপার হয়তো বা বের হয়ে গেছে, টেস্ট পেপার দেখবা, গাইড বই দেখবা এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন নাই। যেহেতু বারবার এই প্রশ্ন থেকে এই প্রশ্ন আসতেছে, তাহলে কষ্ট করে এই প্রশ্নগুলো শিখো। 100% প্রশ্ন কমন, কোনো টেনশন নেই এটা নিয়ে। ক খ সহ কমন পড়বে। পরিশেষে এমন হবে যে 8টা সৃজনশীলের মধ্যে 8টা ধরে কমন পড়ছে, এখন কোনটা রেখে কোনটা অ্যান্সার করি, শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো, ভাইরাস অংশ থেকে মাত্র 5টা কোশ্চেন। এই যে দেখো, 1 থেকে 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন পড়লে ভাইরাস অংশ থেকে গ ঘয়ের জন্য যে সৃজনশীল অংশটুকু তা তোমার 100% কমন পড়বে। সেই প্রশ্নগুলো কি? ভাইরাসের বৈশিষ্ট্য। এই ভাইরাসের বৈশিষ্ট্যটা তোমার 3 ভাবে আসতে পারে। ডাইরেক্ট আসতে পারে ভাইরাসের বৈশিষ্ট্য, অথবা ভাইরাস ইজ ভাইরাস কথাটির ব্যাখ্যা করো, অথবা ভাইরাস জড় ও জীবের মধ্য সেতুবন্ধন কথাটি বিশ্লেষণ করো। এই 3টা প্রশ্নের উত্তর একটাই, শুধু ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্য মুখস্থ করলে এই 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর তোমার ক্লিয়ার। ভাইরাসের গঠন অর্থাৎ টিটোফাজের গঠন যেটা আছে তোমাদের বইয়ে, সেটা। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি তোমার 2 ভাবে হয়, লাইটিক চক্র, লাইসোজনিক চক্র। তবে লাইসোজনিক চক্র এখন পর্যন্ত আসে নাই, প্রতিবারই তোমার লাইটিক চক্র আসছে। তো লাইটিক চক্র পড়বা, লাইসোজনিক চক্র পড়তে পারো পার্থক্য হিসেবে লাইটিকের সাথে। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা একটা সহজ প্রশ্ন, গুরুত্ব আসলে জানা কথাই যে আমরা একেবারে লিখে ফাটাই ফেলবো সব। তাহলে এই 5টা কোশ্চেন শুধু ভাইরাস থেকে পড়বে, 100% ভাইরাস থেকে তোমার সৃজনশীল কমন, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে না। ব্যাকটেরিয়া থেকে দেখো তোমার আর 5টা কোশ্চেন হলো ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়া অংশ থেকে 5টা কোশ্চেন পড়লে ব্যাকটেরিয়া থেকে যে সৃজনশীল আসবে গ ঘতে, সেটার উত্তর তোমার 100% কভার করবে। বিশ্বাস না হলে যত বোর্ড কোশ্চেন আসে মিলাই দেখো যে এই প্রশ্নের বাইরে থেকে কোনো কোশ্চেন আসছে কিনা। এগুলাই একটু এদিক সেদিক ঘুরাই ফিরে করে আর কি। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। আদর্শ ব্যাকটেরিয়ামের চিত্রসহ গঠন। ব্যাকটেরিয়ামের জনন, সেই ক্ষেত্রে দ্বিবিভাজন হলো অংশটা দেবে। ব্যাকটেরিয়ার জননে অনেক কয়েকটা পয়েন্ট আছে, সেখানে তুমি দ্বিবিভাজনটা খুব ভালো করে পড়বে, কারণ এই দ্বিবিভাজনই দিবা। ব্যাকটেরিয়ার জেনেটিক পুনর্বিন্যাস, এটা ব্যাকটেরিয়ার যৌন জনন। এই জেনেটিক পুনর্বিন্যাস এই শিরোনামে এখান থেকে প্রশ্ন আসে, তাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আসো ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী থেকে তোমার 5টা প্রশ্ন। এখানেও দেখো, ভাইরাস অংশ থেকে মাত্র 5টা, ব্যাকটেরিয়া অংশ থেকে শুধুমাত্র 5টা, আর ম্যালেরিয়া থেকে শুধুমাত্র 5টা। প্রত্যেক পাঠে তোমার 5টা করে কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো কি? হেপাটিক সাইজোগনি ম্যালেরিয়ার ক্ষেত্রে, এরিথ্রোসাইটিক সাইজোগনি, ম্যালেরিয়া পরজীবীর যৌন জনন, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, ম্যালেরিয়া পরজীবীর যৌনক্রম। জীবনচক্র আর যৌনক্রম প্রায় একই রকম। তারপরে কিছু রোগ আছে, সেই রোগগুলা তোমরা শুধু এমনিতেই লিখতে পারো। সেই রোগগুলা কি? এই যে ম্যালেরিয়া, ধানের ব্লাইট, হেপাটাইটিস, ডেঙ্গু, কলেরিয়া, এই যে 5টা রোগ আছে, এই 5টা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, এই 3টা করে অংশ শিখবা। লক্ষণগুলা গুরুত্ব দিয়ে শিখবা, কারণ লক্ষণগুলো তোমার উদ্দীপক হিসেবে থাকবে। তাই লক্ষণ ভালো জানা থাকলে উদ্দীপক ধরা তোমার জন্য সহজ হবে। তো এরপরে আমরা একটু মূল পড়ার মধ্যে চলে যাই।
প্রথমে শুরু করব ভাইরাস দিয়ে। ভাইরাস নামটা জানি না এমন কেউ নাই। ভাইরাসকে আমরা ভালো মানুষ হিসেবে চিনি না, ভাইরাসকে আমরা খারাপ মানুষ হিসেবে চিনি। কারণ আমরা ভাইরাসকে যেভাবে চিনি যে ভাইরাস রোগ সৃষ্টি করে, যেহেতু রোগ সৃষ্টি করে, মানুষের ক্ষতি করে, মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, অতএব ভাইরাস মানুষের বন্ধু না, ভাইরাস মানুষের শত্রু। এখন আসো ভাইরাস কি এটা আমরা পড়ি। ভাইরাস একটা শব্দ, যে শব্দের অর্থ হলো বিষ। একে বিষ বলার কারণ, আগে কোনো মানুষ রোগাক্রান্ত হওয়ার পর সে যদি মারা যাইতো আর সেই রোগের কারণ যদি না জানা যাইতো, তখন মনে করতো যে এটাকে ভাইরাস ধরছে, বিষে ধরছে, বিষের কারণে সে বিষক্রিয়া হয়েছে, পয়জন হয়েছে, এই কারণে সে মারা গেছে। এই জন্য বিষ শব্দ থেকে ভাইরাস শব্দটা আসছে। এখন এই ভাইরাস কাকে বলে? দেখো, ভাইরাস অতি আণুবীক্ষণিক একটা সত্তা, অতি আণুবীক্ষণিক। আর যেহেতু ভাইরাস রোগ সৃষ্টি করে, তার মানে সে একজন সংক্রামক। কারণ সে জীবদেহে প্রবেশ করে সেই দেহের মানে পোষক দেহের ক্ষতি করে, রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাস কি? অতি আণুবীক্ষণিক এবং সংক্রামক একটা সত্তা, যার বডি দুইটা অংশ দ্বারা তৈরি। একটা হলো প্রোটিন, আর একটা হইল নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের বডি দুইটা উপাদান দ্বারা তৈরি, একটা প্রোটিন আর একটা হইল নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে এখানে ডিএনএ কিংবা আরএনএ থাকতে পারে। অর্থাৎ যদি কোনো ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, তাহলে সেটা শুধু ডিএনএ থাকবে, আরএনএ থাকবে না। আবার যদি কোনো ভাইরাসে তোমার আরএনএ থাকে, তাহলে সেখানে আর ডিএনএ থাকবে না। অর্থাৎ ডিএনএ থাকলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না, নিউক্লিক অ্যাসিড হিসেবে যে কোনো একটা থাকবে। তাহলে ভাইরাসের দেহ এই প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। তাহলে এই কথার সমন্বয়ে আমরা এখন ভাইরাসের সংজ্ঞা দিয়ে দিতে পারি। সেটা হলো কি? ভাইরাস হলো প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক সংক্রামক সত্তা। এটুকু লিখলেই ভাইরাসের সংজ্ঞা হয়ে গেল। একে অতি আণুবীক্ষণিক বলার কারণ কি? একে অতি আণুবীক্ষণিক বলার কারণ হলো একে সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, একে দেখার জন্য ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। এই জন্য এটা অতি আণুবীক্ষণিক। যেটা খালি চোখে দেখা যায় না, ওইটা আণুবীক্ষণিক। সেক্ষেত্রে আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকে দেখা যায়। আর যেটা খালি চোখেতেও দেখা যায় না, আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, তাকে দেখার জন্য ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। এমন বস্তুগুলোরে বলা হয় কি? অতি আণুবীক্ষণিক। এই ভাইরাসকে দেখতে গেলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই জন্য ভাইরাস হলো কি? অতি আণুবীক্ষণিক সংক্রামক সত্তা। এখন আসো, এই ভাইরাস প্রথম আবিষ্কার করছে কে? প্রথম আবিষ্কারক হিসেবে তোমার যার নাম আসছে বা যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার নাম দিমিত্রি আইভানোভস্কি। আইভানোভস্কি ওনাকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। কারণ উনি তামাক গাছে যে মোজাইক রোগ সৃষ্টি করতো যে ভাইরাস, সেই ভাইরাসকে ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি দিয়ে ছাকার পর দেখা গেল যে সেই পানি অন্য গাছকে আক্রমণ করে। অর্থাৎ ভাইরাস এমন একটা ক্ষুদ্র জীব যেটা ব্যাকটেরিয়া থেকে ছোট। এই কথাটা বলার কারণে ওনাকে তোমার ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তাহলে ভাইরাসের আবিষ্কারককে দিমিত্রি আইভানোভস্কি। এখন প্রথম যে আবিষ্কৃত যে ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম হলো টিএমবি। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। দিমিত্রি আইভানোভস্কি যে ভাইরাস নিয়ে গবেষণা করছিল বা যে ভাইরাস সম্পর্কে তথ্য দিয়েছে, সেটা হলো টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। তারপর তোমার WM স্ট্যানলিকে তোমার ভাইরোলজির জনক বলা হয়। ভাইরোলজি বিদ্যা মানে ভাইরাস বিদ্যার জনক বলা হয়ে থাকে। এখন ভাইরাসের আকার আকৃতি। ভাইরাস অতীব ক্ষুদ্র। ভাইরাস 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। গরুর ফুটকাও রোগ যে ভাইরাসটা সৃষ্টি করে, সেটা হলো সবচেয়ে ক্ষুদ্র।
মাত্র 8 ন্যানোমিটার। ভাইরাস তোমার আকার আকৃতি ভাবে বিভিন্ন প্রকার হতে পারে। ভাইরাস গোলাকার হতে পারে, ভাইরাস ডিম্বাকার হতে পারে, ভাইরাস সরভুজ আকৃতির হতে পারে, ভাইরাস পাউরুটি আকৃতির হতে পারে, এরকম বিভিন্ন আকার আকৃতির ভাইরাস হতে পারে। তো এখন আসো ভাইরাসের কিছু প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। দেখো কিছু ভাইরাস আছে যাদেরকে ডিএনএ ভাইরাস বলে। ডিএনএ ভাইরাস, তাহলে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস হলো দুই প্রকার, একটা হলো ডিএনএ ভাইরাস আর একটা হলো আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তারা হলো ডিএনএ ভাইরাস, আর যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে বলা হয় আরএনএ ভাইরাস। এখন ডিএনএ ভাইরাসের উদাহরণ কি? ভ্যাকসিনিয়া একটা ডিএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের উদাহরণ কি? এইচআইভি, করোনা, এগুলো হলো কি তোমার আরএনএ ভাইরাসের উদাহরণ। তো ডিএনএ আমরা সব সময় জানি এটা দ্বিসূত্রক হয়, আর আরএনএ সবসময় একসূত্রক হয়। তো তোমার কিছু কিছু ভাইরাস আছে যে সকল ভাইরাসের ডিএনএটা দ্বিসূত্রক হওয়া বাদ দিয়ে তোমার একসূত্রক হয়। যেমন ধরো M13 ভাইরাস, এই ভাইরাসের যে ডিএনএ আছে সেই ডিএনএটা দ্বিসূত্রক না হয়ে কি হয়? একসূত্রক হয়। আবার আরএনএ ভাইরাস, আরএনএ সবসময় কি হয়? একসূত্রক হয়। কিন্তু কিছু কিছু ভাইরাস, রিউ ভাইরাস, এই ভাইরাসের আরএনএ একসূত্রক না হয়ে দ্বিসূত্রক হয়। এগুলা ব্যতিক্রম কোশ্চেন, এগুলা পরীক্ষার মধ্যে আসবে, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, বইয়ের মধ্যে আছে স্পষ্ট। সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে একটু ঢাকায় নিয়ে পড়ে ফেলো প্লিজ। তারপরে আসে হলো তোমার পোষক দেহ অনুযায়ী ভাইরাস কয়েক রকম হতে পারে। এর মধ্যে একটা হলো উদ্ভিদ ভাইরাস। যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় উদ্ভিদ ভাইরাস। আবার কিছু কিছু ভাইরাস আছে যাদেরকে বলা হয় প্রাণী ভাইরাস। যে সকল ভাইরাস তোমার প্রাণী দেহে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্রাণী ভাইরাস। তারপরে তোমার কিছু ভাইরাস আছে যাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এই সকল ভাইরাস ব্যাকটেরিওফাজ, এই সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কিছু কিছু ভাইরাস আছে যাদেরকে বলা হয় মাইক্রোফাজ। এই সকল ভাইরাস তোমার ছত্রাককে ধ্বংস করে, এরা হলো মাইক্রোফাজ। কিছু কিছু ভাইরাস তোমার শৈবালকে ধ্বংস করে, এদেরকে বলা হয় ফাইকোফাজ। তাহলে উদ্ভিদ ভাইরাস যারা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, যেমন ধরো টিএমবি, টোবাক্কো মোজাইক ভাইরাস, পাপায়া লিপকাল ভাইরাস, ধানের টুংরো ভাইরাস, এরা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। তারপরে প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস যারা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, যেমন ধরো এইচআইভি, করোনা, চিকুনগুনিয়া, এগুলো হলো কি প্রাণী ভাইরাস। যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে তাদেরকে বলা হয় কি ব্যাকটেরিওফাজ। যেমন ধরো টিটু একটা ব্যাকটেরিওফাজ। এগুলো হলো ভাইরাসের সাধারণ প্রকারভেদ। এখন আমরা বলছিলাম যে একটা ভাইরাসের দেহ তোমার প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের কেন্দ্রে তোমার নিউক্লিক অ্যাসিড থাকে আর এর চারপাশে দিয়ে প্রোটিনের আবরণ থাকে। এটাই হলো যে তোমার ভাইরাসের গঠন, স্ট্রাকচার। অনেকবার এমসিকিউতে আসছে কেন্দ্রীয় বস্তুর নাম কি? নিউক্লিক অ্যাসিড। এখন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এর বাইরে অনেক সময় এনভেলপ থাকে, আবরণ থাকে। তো লিপোপ্রোটিনের একটা আবরণযুক্ত এনভেলপ থাকে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে। ওই সকল ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। এটা গুরুত্বপূর্ণ একটা ক নম্বরের প্রশ্ন। যদি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত কোনো ভাইরাস যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে তবে তার নাম নিউক্লিয় ক্যাপসিড। আর যদি তোমার প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত কোনো সংক্রমণক্ষম ভাইরাস থাকে তবে তার নাম ভিরিয়ন। তাহলে একটা হলো ভিরিয়ন আর একটা হলো নিউক্লিয় ক্যাপসিড।
ভিরিয়ন নিউক্লিওক্যাপসিড। এখানে আর একটা কথা উল্লেখ্য যে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিনের এই আবরণ, প্রোটিনের এই আবরণের নাম কিন্তু ক্যাপসিড। এটাও কিন্তু ক নম্বরের প্রশ্ন আসে। তাহলে প্রোটিন আবরণ এর আর এক নাম হলো কি? ক্যাপসিড। আর যদি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত কোনো ভাইরাস যদি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয় তবে তার নাম হবে কি? ভিরিয়ন। তাহলে ভিরিয়ন এবং নিউক্লিক ক্যাপসিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক নম্বরের প্রশ্ন। এখন কিছু কিছু অণুজীব আছে তাদের দেহ শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি, শুধুমাত্র প্রোটিন, তাদের নাম হলো প্রিয়ন। এরা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, যেমন ধরো ভেড়ার তোমার স্কারবি রোগ তৈরি করে। তারপর নিউক্লিক কিছু কিছু তোমার অণুজীব আছে ভাইরাসের চেয়ে ক্ষুদ্র, এদের দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ দ্বারা তৈরি, এদেরকে বলা হয় যে তোমার ভিরিয়েটস। তাহলে এখানে কিন্তু দুইটা শব্দ মিলে গেছে, একটা শব্দ ভিরিয়ন, ভিরিয়েটস। ভিরিয়ন সংক্রমণক্ষম ভাইরাস, আর শুধু নিউক্লিক অ্যাসিড আরএনএ দ্বারা তৈরি এমন ভাইরাসের নাম হইল ভিরিয়েটস। এগুলা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, যেমন ধরো নারকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ সৃষ্টি করে। তাহলে এগুলো হলো ভাইরাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ক নম্বর প্রশ্নের জন্য আলোচনা। তাহলে যেগুলো আমি ওয়ার্ডগুলো লেখলাম সাথে যে সংজ্ঞাগুলো বললাম ওগুলা যদি এখন কষ্ট করে নোট করো তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আর যদি মনে করো যে নোট করবো না, এমনিতেই আসমান থেকে নাইমা আসবে, তাহলে আর পড়ানো সম্ভব না। এখন আসো ভাইরাসের বৈশিষ্ট্য, যেটা তোমার সৃজনশীল আসবে। ভাইরাসের বৈশিষ্ট্য দুই রকম, একটা ভাইরাসের জড় বৈশিষ্ট্য আর একটা ভাইরাসের তোমার জীবীয় বৈশিষ্ট্য। তো দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য আর একটা কি? জীবীয় বৈশিষ্ট্য। পরীক্ষার মধ্যে ডাইরেক্ট যদি আসে বৈশিষ্ট্য তাহলে জড় এবং জীবীয় দুইটা একসাথে লিখবা। আর যদি পরীক্ষার মধ্যে মনে করো যে কোনো একটা অংশ আসছে, শুধু জড় আসছে অথবা শুধু জীবীয় আসছে, তাহলে যেটা বলবে শুধু ওইটারই অ্যান্সার করবে। আর যদি তোমার পরীক্ষার মধ্যে আমরা প্রশ্নের মধ্যে দিছি যে ভাইরাস ইজ ভাইরাস, কথাটা ব্যাখ্যা করো, বিজ্ঞানী লোভ বলছিল ভাইরাস ইজ ভাইরাস, তো এই কথাটা ব্যাখ্যা করতে বললেও জড় এবং জীবীয় এই দুইটা বৈশিষ্ট্য তোমার দিতে হবে, দিয়ে বলতে হবে উপরোক্ত আলোচনা থেকে বিজ্ঞানী লোভ বলেছিলেন ভাইরাস ইজ ভাইরাস। আবার যদি বলে ভাইরাস জীব ও জ্বরের মধ্যে সেতুবন্ধন, তাহলে সেই ক্ষেত্রেও জড় এবং এই যে জীবীয় এই বৈশিষ্ট্য উল্লেখ করে নিচে মন্তব্য করতে হবে যে ভাইরাস উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল ভাইরাস জীব ও জ্বরের সেতুবন্ধন। এখন আসো কেন আমি এই তিনটা প্রশ্নের উত্তরে একটা বললাম, আর কেন এই ভাইরাস সম্পর্কে এতগুলো মন্তব্য করলাম? কারণ ভাইরাসের যে বৈশিষ্ট্য পাওয়া গেছে এখন পর্যন্ত গবেষণা করে বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যটাকে দুইটা ভাগে ভাগ করছে। কিছু বৈশিষ্ট্য আছে যে সকল বৈশিষ্ট্য তাদের জড় পদার্থের সাথে মিল সম্পন্ন, আর কিছু বৈশিষ্ট্য আছে যে সকল বৈশিষ্ট্য জীবীয় পদার্থের সাথে মিল সম্পন্ন। এখন কিছু বৈশিষ্ট্য জীবের সাথে মিলে, আবার কিছু বৈশিষ্ট্য জড়ের সাথে মিলে। এখন বলুনটা কি? তো কিছু বৈশিষ্ট্য জীবের মধ্যে আছে, কিছু বৈশিষ্ট্য জ্বরের মধ্যে আছে, তাহলে এখন বলুন কি এটা জীব বলবো না জ্বর বলবো? তাই মনে করা যে বিজ্ঞানীর লোভ কোনো দিশা না পাইয়া, কোনো সিস্টেম না পাইয়া সে বলছিল ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস ভাইরাসই, এর আলাদা কোনো সংজ্ঞা নাই। আবার পরবর্তীতে বিজ্ঞানীরা বললো যে না, এটা হতে পারে যে যেহেতু বিবর্তনের মাধ্যমে জীবের সৃষ্টি হয়েছে, মানুষের সৃষ্টি হয়েছে, তাহলে একটা সময় সকল জীব কি ছিল? জড় ছিল, মানে সকল উপাদানই পৃথিবীর জড় ছিল, সেই জড় থেকে আস্তে আস্তে জীব হয়েছে। তাহলে জড় এবং জীবের একটা মধ্যবর্তী অবস্থার নাম হলো কি? ভাইরাস। তাহলে এই কথাগুলোর ব্যাখ্যা এখন আমরা এখান থেকে নিয়ে নিই। তাহলে ভাইরাস অকোষীয়, এটা আবার খ নম্বর প্রশ্নের মধ্যে আসে। অকোষীয় কেন? কোষ হওয়ার জন্য কোষ ঝিল্লি লাগে, কোষীয় বিভিন্ন অঙ্গাণু লাগে, তারপর প্রোটোপ্লাজম লাগে, এগুলা হলো কোষ হওয়ার শর্ত। কিন্তু ভাইরাসের মধ্যে কোনো প্রকার কোষীয় অঙ্গাণু নাই, কোনো প্রকার কোষ ঝিল্লি নাই, কোনো রকম প্রোটোপ্লাজম নাই, শুধুমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এই জন্য ভাইরাস কি? অকোষীয়। অতি আণুবীক্ষণিক কেন সেটা আমরা আগেই বুঝাই বলছি। আচ্ছা, একটা জীব হওয়ার শর্ত হলো প্রধানত চারটা। কেউ যদি নিজেকে জীব দাবি করতে চায় তাহলে তার বডি অবশ্যই কোষ দ্বারা হওয়া লাগবে। যদি কেউ নিজেকে বিল্ডিং দাবি করে তার বডি যেমন ইট হওয়া আবশ্যক, ঠিক তেমনি যদি কেউ নিজেকে জীব দাবি করে তাহলে তার বডি অবশ্যই
কোষ দ্বারা গঠিত হওয়া আবশ্যক। কিন্তু ভাইরাসকে যদি আমি জীব হিসাবে এখন মাইনা নেই, তাহলে তার কোষ হওয়া দরকার, কারণ জীব বলতেই তার বডি কোষ হওয়া লাগবে। বিল্ডিং বলতেই যেমন ইট লাগবো, তেমনি জীব বলতেই তার বডি কোষ দ্বারা তৈরি হওয়া লাগবে। তাহলে তোমার এইটা তো কোষ না, অকোষীয়। তাহলে এই বৈশিষ্ট্যকে জীবের সাথে মিললো? এটা কিন্তু জীবের সাথে মিললো না, এটা জ্বরের সাথে মিলছে। তারপরে কোনো প্রকার কোষীয় অঙ্গন নাই, সাইটোপ্লাজম নাই, কোষ ঝিল্লি নাই, কোষপ্রাচীর নাই, রাইবোজোম নাই, মাইটোকন্ড্রিয়া নাই, কিচ্ছু নাই। তাহলে এই জন্য এটা কি অকোষীয়, এবং এই বৈশিষ্ট্যটা জড় পদার্থের সাথে মিল সম্পন্ন। কেউ যদি জীব হয় তাহলে সে খাবার খাবে, তারপর সেই খাবার হজম হবে এনজাইম দ্বারা। তাহলে সেই বেচারার ভিতরে কোনো বিপাকীয় মানে হজম করার কোনো এনজাইমই নাই, বিপাকীয় এনজাইমই নাই, এবং কোনো প্রকার খাবারও সে গ্রহণ করে না। তাহলে জীব হলে সে যদি খাবার না খায়, তাহলে আমরা কোন যুক্তিতে জীব বলতে পারি? 3 নম্বর দেখো যে সে ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে চলতে পারে না। অর্থাৎ কোনো ভাইরাস যদি তোমার কোনো এই যে মাটির মধ্যে পড়ে থাকে, সারাটা জীবন কোটি কোটি বছর ধরে সে নিষ্ক্রিয় থাকবে। যখন সে জীব দেহের ভিতরে প্রবেশ করবে, তখন সে মনে করো যে নড়াচড়া করতে পারে, এর আগে কিন্তু তার পক্ষে নড়াচড়া করা সম্ভব না। তাহলে সে একটা কণা যেমন মাটিতে পড়ে থাকে, সারাটা জীবন ওইভাবেই থাকে, ঠিক ভাইরাসও তো মাটির মধ্যে এরকম কণা হিসেবেই পড়ে থাকে। তাহলে সে কিভাবে জীব হয়? এই বৈশিষ্ট্য তো তোমার জড়ের সাথে মিল সম্পন্ন। তারপরে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে এই ভাইরাসকে ছাঁকা যায়। ব্যাকটেরিয়া সবচাইতে ক্ষুদ্রতম জীব, সেই ছাঁকনি দিয়েও তাকে ছাঁকা যায়। তার মানে এটা ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষুদ্র, ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষুদ্র হলে তাকে কণা বলা যায়, এরকম। তারপরে তোমরা রসায়নে পড়ছো যে পরমাণুর কিছু ধর্ম আছে, অনুপরমাণু। এই অনুপরমাণুগুলো কেলাসিত হয়। তাহলে অনুপরমাণু কি জড় জীব নাকি? তাহলে অনুপরমাণু তো তোমার জড়। তাহলে এই কেলাসিত হওয়ার বৈশিষ্ট্য কি? অনুপরমাণুর বৈশিষ্ট্য, মানে জড়ের বৈশিষ্ট্য। তারপরে সেন্ট্রিফিউজ করা যায়, এটাও তো তোমার অনুপরমাণু দ্বারা করা যায়। ব্যাপন, এগুলো তো অনুপরমাণুর বেলায় প্রযোজ্য। তারপরে সাসপেনশন তৈরি করা, এগুলোও কিন্তু অনুপরমাণুর জন্য প্রযোজ্য। আর এই বৈশিষ্ট্যগুলো কার ভিতরে আছে? জড়ের মধ্যে আছে। তাহলে অনুপরমাণু যেমন জড়, আর এই ভাইরাসের বৈশিষ্ট্য এই জড় বৈশিষ্ট্যের সাথে এখানে মিল সম্পন্ন। তারপরে যদি কেউ জীব হয় তাহলে সে বড় হবে না, কিন্তু দেখো এর কোনো দৈহিক বৃদ্ধি নাই, দৈহিক বৃদ্ধি নাই। তাহলে সে কিভাবে তোমার জীব হয়? তারপরে একটা কোষ হওয়ার জন্য যত তোমার ইকুইপমেন্ট দরকার, যত উপাদান দরকার, সেই সকল উপাদান না থেকে শুধুমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড আছে। আর কোনো জীব থাকলে সেই জীবের শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে তার অ্যান্টিবায়োটিকের প্রতি সে সাড়া দিবে, কিন্তু এই যে ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি কোনো প্রকার সাড়া দেয় না। এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য আমরা জানলাম, যে যে বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ পড়লাম, ওই বৈশিষ্ট্যগুলো কোনো জীবের সাথে মিল না, ওইগুলো কি জড় পদার্থের সাথে মিল। তারপরে ধরো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। জীব মানেই বংশ বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। দেখো ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাহলে এটা তো তোমার জীবের বৈশিষ্ট্য। তারপরে মনে করো যে নতুন যে ভাইরাস তৈরি হয় তা মাতৃ ভাইরাসের অনুরূপ হয়, মাতৃ ভাইরাসের মতো বৈশিষ্ট্য সে বজায় রাখে। তাহলে এমন গুণ তো শুধু জীবেরই হয়। মানে আমার দেহ থেকে যখন আর একটা নতুন দেহ তৈরি হবে, তাহলে আমার বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্য কী হয়? হুবহু মিল সম্পন্ন হয়। তাহলে আমি জীব হলে তো তাও সেও জীব হবে। তাহলে ভাইরাসের দেহ থেকে যখন ভাইরাস তৈরি হয়, তাহলে হুবহু হয় এবং অটোমেটিক হয়, তোমার সাহায্য সহযোগিতা লাগে না, বংশ বিস্তার করতে পারতেছে। তাহলে ভাইরাসের এই বৈশিষ্ট্যটা তো জীবের মধ্যেই পড়ে। তারপর একটা কোষ যেমন অনুরূপ তার মতো আর একটা কোষ তৈরি করে, ঠিক তেমনি একটি ভাইরাস অনুরূপ তার মতো আর একটা ভাইরাস তৈরি করতে পারে। তারপরে জীবের শরীরেই শুধুমাত্র ডিএনএ আরএনএ প্রোটিন পাওয়া যায়, তাহলে ভাইরাসের দেহে তো ডিএনএ আরএনএ প্রোটিন পাওয়া যাইতেছে। তাহলে সে জীবের শরীরে, জীব মানেই এগুলা থাকবে। তাহলে এই বৈশিষ্ট্য তো ভাইরাসের মধ্যেও আছে, তাহলে তাকেও তো জীব বলা যাচ্ছে। তারপরে জীবী একমাত্র পরজীবী হিসেবে বসবাস করতে পারে। এখন ভাইরাস তো তোমার পরজীবী, বাধ্যতামূলক পরজীবী দাও। তাহলে সেই ক্ষেত্রে পরজীবী কারা হয়? একটা জীব যখন আর একটা জীবের দেহে বাস করে, তখন তারা পরজীবী বলে। তাহলে এই ভাইরাস তো আর একটা পোষকে সে বাস করতেছে পরজীবীর মতো। তাহলে পরজীবী মানে কি? একটা জীব আর একটা জীবে বসবাস করবে। তাহলে ভাইরাস যদি জীব না হয়, তাহলে আর একটা জীবে সে বসবাস করলো কিভাবে? তারপরে ভাইরাসের মধ্যে মিউটেশন দেখানো যায়। জীবের 4টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মিউটেশন। সেই মিউটেশনও ভাইরাসের মধ্যে পাওয়া যায়। তাহলে ভাইরাসের মধ্যে কি পাওয়া গেল? জড় বৈশিষ্ট্য পাওয়া গেল, জীবের বৈশিষ্ট্য পাওয়া গেল। এই জন্য বিজ্ঞানী লোভ বলছে, যেহেতু এটা জড় জীব 2 ধরনের বৈশিষ্ট্য আছে, তাই বলছে ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস ভাইরাসই। আর পরবর্তীতে আধুনিক বিজ্ঞানীরা বলছে যে ভাইরাসের যেহেতু কিছু বৈশিষ্ট্য জড়ের সাথে আর কিছু বৈশিষ্ট্য যেহেতু জীবের সাথে মিল সম্পন্ন, তাই ভাইরাস জীব ও জড়ের একটা মধ্যবর্তী অবস্থা, যা বিবর্তন ধারাকে আরও সক্রিয় করে তোলে। তাহলে এটা হলো ভাইরাসের বৈশিষ্ট্য, শেষ হয়ে গেল। এখন আসো একটা গুরুত্বপূর্ণ ভাইরাসের গঠন, সেটা হলো টিটোফাজের গঠন। এটা পরীক্ষার মধ্যে আসে। ফাজ, ফাজ শব্দের অর্থ
হাজ, হাজ শব্দের অর্থ টু ইট, ভক্ষণ করা। তো কিছু ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এদেরকে ফাজ বলে। তো এরকমই একটা ভাইরাসের নাম টিটোফাস। এই টিটোফাসের গঠন সবচাইতে বেশি সুন্দর, ভালো মতো জানা গেছে, তাই ভাইরাসের গঠনে আমরা এটাই অ্যান্সার করে থাকি। তাহলে দেখো, একটা টিটোফাস ভাইরাসের গঠন আমি 7 থেকে 8টা কথায় শেষ করে ফেলবো। কষ্ট করে একটু খালি নোট করো, এই নোট করবা আর এই চিত্রটা দিবা। আমি যে কথাগুলো বললাম ওই কথার সাথে শুধু এই চিত্রটা দিবা, 3 নাম্বার দিয়ে আসবে, 3এই পেয়ে যাবে এখানে। তাহলে একটা টিটোফাসের দেহকে 2টা অংশে ভাগ করা যায়। একটার নাম হলো যে তোমার মাথা, মাথা, আর একটার নাম হলো তোমার লেজ। তাহলে টিটোফাসের দেহকে 2টি অংশে ভাগ করা যায়। প্রথম লাইন সেটা কি? একটা হলো মাথা আর একটা হলো লেজ। এখন আসো, মাথার বৈশিষ্ট্য হলো 1 2 3 4 5 6, তাহলে ষড়ভুজ আকৃতির। তাহলে মাথার 1 নম্বর বৈশিষ্ট্যগুলো ষড়ভুজ আকৃতির, ষড়ভুজ। দেখো, এটা কি লেজের মতো চিকুন নাকি মোটা? তার মানে মাথা কি? স্ফীত। তাহলে আরও একটা বৈশিষ্ট্যগুলো স্ফীত। তাহলে টিটোফাসের মাথার যে বৈশিষ্ট্য, এটা দেখতে কেমন? ষড়ভুজ আকৃতির। এবং এটা কেমন? এটা স্ফীত, ফুলা। তারপরে এই মাথার চারপাশে দিয়ে দেখো, এটা কিসের আবরণ? এটা হলো প্রোটিনের আবরণ। এই যে প্রোটিন আবরণ, চারপাশে দিয়ে, মাথার চারপাশে দিয়ে প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণের মাঝখানে কি আছে? ডিএনএ আছে। তাছাড়া অন্যান্য অংশ কি? ফাঁকা। তাহলে এটুকু কথা কি লেখা যাবে না যে টিটোফাসের দেহকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাথা আর একটা হলো লেজ। তাহলে মাথা কেমন? দেখতে ষড়ভুজ আকৃতির এবং স্ফীত। এর চারপাশে আছে প্রোটিনের আবরণ, মাঝখানে আছে ডিএনএ, তাছাড়া অন্যান্য অংশগুলো কি? ফাঁকা। এবং এর দৈর্ঘ্য হবে হলো যে তোমার 93 থেকে 100 ন্যানোমিটার। আর এর যে প্রস্থ হবে 65 ন্যানোমিটার। তাহলে টিটোফাসের মাথার দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার, আর প্রস্থ হলো কত? 65 ন্যানোমিটার। আর এখানে যে তোমার ডিএনএ থাকে, এতে অল্প সংখ্যক জিন থাকে। তাহলে এই কথাগুলো লিখলেই তোমার কি? মাথার বৈশিষ্ট্য হয়ে গেল। তারপরে এখন আসা হলো লেজ। মাথার নিচের অংশের নাম হলো কি? লেজ। লেজের দৈর্ঘ্য হলো 95 থেকে 110 ন্যানোমিটার, আর এর প্রস্থ হলো 15 থেকে 25 ন্যানোমিটার। তাহলে লেজের দৈর্ঘ্য গেল। লেজের মধ্যে কি আছে? চারপাশে প্রোটিনের আবরণ আছে, এই যে প্রোটিনের আবরণ, কিন্তু মাঝখানে কোনো ডিএনএ নাই। উপরের দিকে কলার আছে, নিচের দিকে একটা বেস প্লেট, যেটা হলো বেস প্লেট আছে। তাছাড়া কতগুলো কাঁটা আছে, যেগুলা এই কাঁটাগুলোর নাম হলো স্পাইক। আর 6টা আছে স্পর্শক তন্তু, এই যে 1 2 3, এগুলো হলো কি? স্পর্শক তন্তু। এই অংশ নিয়ে তোমার কি? টিটোফাসের লেজ গঠিত। তাহলে এই কথাগুলো যদি তুমি চিত্রের সাথে লেখো তাহলে কিন্তু তোমার হয়ে গেল। তাহলে তুমি লেজে কি লিখবা? যে মাথার নিচের অংশ হলো লেজ, দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার, প্রস্থ 15 থেকে 25 ন্যানোমিটার, উপরের দিকে একটু এর চারপাশে প্রোটিনের আবরণ থাকে, কিন্তু ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে না। তারপর উপরের দিকে থাকে কলার, নিচের দিকে থাকে বেস প্লেট, তারপরে থাকে কতগুলো কাটা স্পাইক, তারপরে থাকে 6টা স্পর্শক তন্তু। এই কথাগুলো লিখে দিলা, তারপরে মনে করো ছবিটা অঙ্কন করলা, তোমার উত্তর শেষ। এখন আসো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি 2 ভাবে হয়। একটা লাইটিক চক্রের মাধ্যমে, আর একটা লাইসোজেনিক চক্রের মাধ্যমে। ল্যামডাফাস ভাইরাসের মধ্যে লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়, আর টিটোফাস সিরিজের ব্যাকটেরিয়ার মধ্যে লাইটিক চক্র সম্পন্ন হয়। লাইটিক মানে বিগলনকারী চক্র, আর লাইসোজেনিকের ক্ষেত্রে বিগলন হয় না। অর্থাৎ ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যখন ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ করে ভাইরাসগুলো বের হয়ে আসে, তখন তার নাম হয় লাইটিক চক্র। আর যখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ না করে তোমার ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেন্ট হিসেবে অবস্থান করে, কিন্তু এরা বাইরে মুক্ত হয় না,
তখন তাদেরকে বলা হয় তোমার লাইসোজেনিক চক্র। তাহলে লাইটিক চক্রে ভাইরাস বিদীর্ণ করে বের হয়ে যাবে, আর লাইসোজেনিক চক্রে বের হবে না। এটাই হলো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে মেন পার্থক্য। এখন আসো আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পড়ব, সেটা হলো লাইটিক চক্র। এই লাইটিক চক্র সবচাইতে বেশিবার পরীক্ষার মধ্যে আসছে। আমি এই চিত্র দিয়ে কথাগুলো বুঝাইতে থাকব, তোমরা এই চিত্রের সাথে মিলায়া আমার কথাগুলো নোট করে ফেলবে, তারপর একবার দুইবার চিত্রের সাথে মিলিয়ে পড়বা, 100% শেষ হয়ে যাবে। এখন লাইটিক চক্রের 1 নম্বর ধাপ হলো যে তোমার টিটোফাজের অনুপ্রবেশ। টিটোফাজের অনুপ্রবেশ আমরা ফাজ ভাইরাসের সংজ্ঞা কিন্তু বলে আসছি। তাহলে টিটো কিন্তু একটা ফাজ ভাইরাস, কারণ তারা ব্যাকটেরিয়ার দেহে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার দেহকে ধ্বংস করে। এটা একটা ইচেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া, কোলাই। এই ব্যাকটেরিয়ার দেহে ভাইরাস ঢুকবে, তারপর তার সংখ্যা বৃদ্ধি করবে। এমত অবস্থায় ব্যাকটেরিয়াটা মারা যাবে এবং ভাইরাস তার সংখ্যা বাড়ায়া তোমার জনসংখ্যা বৃদ্ধি করতে থাকবে। এটাই হলো এই চক্রের মূল উদ্দেশ্য। তাহলে শুরু করা যাক এই চক্রের পড়াটা। প্রথমে টিটোফাজের অনুপ্রবেশ। দেখো এই যে টিটোফাজ ভাইরাসটা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে, সেই কোষ প্রাচীরে স্পর্শক তন্তুর মাধ্যমে অবস্থান করতেছে। তাহলে ভাইরাস প্রথমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সংস্পর্শে আসবে এবং স্পর্শক তন্তুর মাধ্যমে সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে সে অবস্থান করবে। তারপর স্পর্শক তন্তু সংকুচিত করতে থাকবে এবং লেজটা আস্তে আস্তে কোষ প্রাচীরকে স্পর্শ করবে। তাহলে প্রথম ঘটনা হলো ভাইরাস এই ভাইরাসটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে এসে বসবে, এই যে বসছে। তারপর সে কি করবে, তার যে স্পর্শক তন্তু, এই যে স্পর্শক তন্তু এগুলার কি করবে, সংকুচিত করবে, এরভাবে সংকুচিত করবে। সংকুচিত করার ফলে এই লেজটা ভাইরাসের প্রাচীরকে কোষ প্রাচীরকে স্পর্শ করবে। যখন লেজটা কোষ প্রাচীরকে স্পর্শ করবে, তখন এই লেজ থেকে লাইসোজাইম এনজাইম বের হবে। সেই লাইসোজাইম এনজাইমের প্রভাবে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি গলে যাবে। ফলশ্রুতিতে তোমার এই ভাইরাসের ডিএনএটা লেজ হয়ে সরাসরি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করবে। এই যে প্রবেশ করছে। আবার দেখো টিটোফাজের অনুপ্রবেশ কিভাবে হবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর স্পর্শ করবে, কোষ প্রাচীর স্পর্শ, তারপর স্পর্শক তন্তুর সংকোচন, স্পর্শক তন্তুর সংকোচন। স্পর্শক তন্তু যখন সংকুচিত হবে, তখন লেজ কোষ প্রাচীরকে স্পর্শ করবে। তারপর লেজ থেকে লাইসোজাইম এনজাইম বের হবে। লাইসোজাইম এনজাইম বের হবে। এই লাইসোজাইম এনজাইম এই প্রাচীর আর ঝিল্লি গলিয়ে দিবে। প্রাচীর আর ঝিল্লিকে গলিয়ে দিবে। এই প্রক্রিয়ার নাম হলো ড্রিলিং। তো গলিয়ে দেওয়ার পর তোমার ভাইরাসের যে ডিএনএ আছে, সেই ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করবে। ব্যাকটেরিয়াতে প্রবেশ। তাহলে কিভাবে অনুপ্রবেশ করে আমি মনে হয় কথাগুলো বুঝাইতে পারছি। দেখো এই লাইনগুলা খেয়াল করো। প্রথমে টিটোফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে স্পর্শ করবে, তারপর স্পর্শক তন্তু সংকুচিত করবে, ফলে লেজ কোষ প্রাচীরকে স্পর্শ করবে। তারপর লেজ থেকে লাইসোজাইম এনজাইম বের হবে, সেটা কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লিকে গলিয়ে দিয়ে ছিদ্র তৈরি করবে। সেই ছিদ্র দিয়ে ভাইরাসের ডিএনএ এই যে ব্যাকটেরিয়ার ডিএনএর ভিতরে প্রবেশ করবে। এই যে ভাইরাসের ডিএনএ প্রবেশ করছে ব্যাকটেরিয়ার দেহে। তাহলে অনুপ্রবেশ শেষ। তারপরে কি করবে,
এই ব্যাকটেরিয়ার ডিএনএর প্রথম কাজ হলো যে এই যে ভাইরাসের ডিএনএর প্রথম কাজ হলো এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএকে ধ্বংস করে দেওয়া। এই দেখছো ধ্বংস করে ফেলছে। তাহলে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে যখন প্রবেশ করবে তখন এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএকে নষ্ট করে দেবে। ব্যাকটেরিয়ার ডিএনএ নষ্ট হওয়ার পর এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার আরএনএ ব্যবহার করে প্রোটিন তৈরি করতে থাকবে। সেই প্রোটিন তৈরি করতে থাকবে। প্রোটিন তৈরি করার পর সেই প্রোটিন তৈরি করতে থাকবে। আর এমত অবস্থায় ভাইরাসের যে ডিএনএ আছে সেই ডিএনএ অনুলিপিত হয়ে যে অনেকগুলো ডিএনএ তৈরি করবে। তাহলে আবারও বলি, ব্যাকটেরিয়া অনুপ্রবেশের পর ভাইরাসের ডিএনএ অনুপ্রবেশের পর এই ভাইরাসের ডিএনএ তোমার ব্যাকটেরিয়ার ডিএনএকে এরকম ভাঙতে শুরু করবে, নষ্ট করতে শুরু করবে। তারপর ব্যাকটেরিয়ার ডিএনএ যখন ধ্বংসপ্রাপ্ত হতে থাকবে তখন ভাইরাসের ডিএনএ তোমার ব্যাকটেরিয়ার আরএনএকে নিজের আয়ত্তে নিয়ে আসবে এবং প্রোটিন তৈরি করতে থাকবে। সাথে সাথে ভাইরাসের ডিএনএ অনুলিপিত হয়ে অনেকগুলো ডিএনএ তৈরি করবে। তারপর যে প্রোটিন তৈরি করছিল সেই প্রোটিন দিয়ে ভাইরাসের বিভিন্ন অংশ, মাথা, লেজ, তারপর কলার, এগুলা সব আলাদা আলাদাভাবে তৈরি হতে থাকবে। স্পর্শক তন্তু, তারপর স্পাইক, এগুলা সব আলাদা আলাদাভাবে তৈরি হতে থাকবে। যে প্রোটিন, হেড, টেল, স্পর্শক তন্তু, এগুলো যে আলাদা আলাদাভাবে তৈরি হতে থাকবে। তারপরে যখন মাথা তৈরি হয়ে যাবে তখন এই মাথার ভিতরে এখানকার ডিএনএ প্রবেশ করে, যে মাথার ভিতরে ডিএনএ প্রবেশ। মাথার ভিতরে ডিএনএ প্রবেশ করার সাথে সাথেই লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলো সব যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ ভাইরাসে রূপান্তর হবে। তারপর তারা ব্যাকটেরিয়ার প্রাচীর বিগলন করে বাইরে বের হয়ে আসবে। এইভাবে ভাইরাসের লাইটিক চক্রের মাধ্যমে কি হয়ে থাকে? সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। তাহলে প্রথম কাজটা হলো কি? অনুপ্রবেশ করবে, তার ধারাবাহিক বর্ণনা এটা দেওয়া হয়েছে। দ্বিতীয় কাজ কি? এই ভাইরাসের ডিএনএ প্রবেশ করার পর সে দুইটা কাজ করবে। একটা, ভাইরাসের ব্যাকটেরিয়ার আরএনএকে নিজের আয়ত্তে নেবে, তারপরে প্রোটিন তৈরি করতে থাকবে, আর ব্যাকটেরিয়ার ডিএনএকে সে ধ্বংস করতে থাকবে, যে ধ্বংস শুরু হয়েছে। তারপর ভাইরাসের ডিএনএ অনুলিপিত হয়ে অনেকগুলা তোমার ডিএনএ তৈরি করবে। আর যে প্রোটিন তৈরি করছিল সেই প্রোটিন দিয়ে ভাইরাসের মাথা, কলার, লেজ, স্পর্শক তন্তু, এগুলো আলাদা আলাদাভাবে তৈরি হতে থাকবে। এগুলো তৈরি হওয়ার পর এই মাথার ভিতরে ডিএনএ প্রবেশ করে বলে, ডিএনএ প্রবেশ করছে। ডিএনএ মাথার ভিতরে ঢোকার সাথে সাথেই কি করবে? এই লেজ, স্পর্শক তন্তু, কলার, এগুলা সব যুক্ত হবে, যুক্ত হয়ে পূর্ণাঙ্গ ভাইরাসে রূপান্তর হবে। তারপর তারা ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ করে বাইরে বের হয়ে যাবে এবং সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। এটা হলো লাইটিক চক্র। এখন দেখো লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র, এই ক্ষেত্রে একই সিস্টেম। অনুপ্রবেশ ওইখানে যেভাবে বুঝাইছিলাম এখানে সেম ওয়েতে অনুপ্রবেশ হবে। তারপর ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর কিছু অংশ এভাবে কেটে ফেলবে। কেটে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ জোড়া লাগবে। তো ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ যখন জোড়া লাগে তখন তার নাম হয় প্রোফাস। এটা কিন্তু ক নম্বরের প্রশ্ন। তারপর এটা এই অবস্থায় থাকতে পারে, এই অবস্থায় বিভাজিত হতে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া দেহে স্থানান্তরিত হতে পারে, এইভাবে চলতে থাকতে পারে জীবন। আবার অনেক সময় দেখা যায় যে এই যে ভাইরাসের ডিএনএ যেটা এটার সাথে জোড়া লাগছিল সেটা আবার আলাদা হয়ে লাইটিক চক্র ঘটিয়ে আবার বাইরে বের হয়ে যেতে পারে। এই হলো যে তোমার লাইসোজেনিক চক্র। তাহলে লাইসোজেনিক চক্র আর লাইটিক চক্র। লাইসোজেনিক চক্রে তোমার লাইটিক চক্রে যেভাবে তোমার ডিএনএ ভিতরে প্রবেশ করছিল, লাইসোজেনিক চক্রেও ডিএনএ ঠিক একইভাবে প্রবেশ করবে। তারপর লাইটিক চক্রের মধ্যে তোমার কি হয়েছিল যে ব্যাকটেরিয়ার ডিএনএটা নষ্ট করে দিছিল, কিন্তু এই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ডিএনএ সে নষ্ট করবে না। এই ব্যাকটেরিয়ার ডিএনএকে আংশিক কেটে সে নিজে কি করবে? এর সাথে যুক্ত হয়ে যাবে। ভাইরাসের ডিএনএ যুক্ত হয়ে যেটা তৈরি করবে এর নাম হলো প্রোফাস। তারপর এই প্রোফাস তোমার ব্যাকটেরিয়ার দেহে অবস্থান করবে। ব্যাকটেরিয়ার যত বিভাজন হবে প্রোফাজের তত বিভাজন হবে। এইভাবে ভাইরাস ব্যাকটেরিয়ার সহযোগিতা নিয়ে বা তার সাথে থেকে তার বংশবৃদ্ধি করতে থাকবে। অনেক সময় দেখা যাবে কি
এই প্রোফাজ থেকে ভাইরাসের ডিএনএটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে তারা আবার লাইটিক চক্র গটিয়ে আবার বাইরে বের হয়ে আসতে পারে। এটা হলো তোমার লাইসোজেনিক চক্র। তারপরে দেখো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পড়বা। এখানে ধরো 7টা পার্থক্য আছে, 7টা পার্থক্যই পড়বা। এই যে এখানে দেখো একটা হলো বিদারণ ঘটিয়ে বের হয়ে আসে, আর একটার মধ্যে তোমার হলো যে বিদারণ ঘটিয়ে এরা বের হয়ে আসে না, এরা ডিএনএ অণুর সাথে যুক্ত হয়ে থাকে। তারপরে এটা আমি বলেছিলাম যে লাইটিক চক্রটা তোমার টি সিরিজভুক্ত ফাজে হবে, আর এটা ল্যামডা সিরিজভুক্ত ফাজের মধ্যে হবে। তারপর আমরা পড়াইছিলাম হলো যে লাইটিক চক্রের মাধ্যমে অনেকগুলো তোমার ভাইরাস সৃষ্টি হলেও ওইখানে কিন্তু ভাইরাস কিন্তু বের হয় নাই, ওইভাবেই ছিল, মানে একটা ব্যাকটেরিয়া দিয়ে একটা ভাইরাসই ছিল। তারপর লাইটিক চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নির্ভর করে ভাইরাসের উপর, আর লাইসোজেনিক চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নির্ভর করে হলো ব্যাকটেরিয়ার উপর, কারণ ব্যাকটেরিয়ার কোষ বিভাজিত হইলেই ভাইরাসের সংখ্যা বাড়বে। আর লাইটিক চক্রে আক্রমণের তীব্রতা বেশি, আর লাইসোজেনিক চক্রে আক্রমণের তীব্রতা কম। এই হলো তোমার লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। দেখো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ভাইরাসের উপকারী এবং অপকারী দুইটা দিকই দিতে হবে। উপকারী দিকের মধ্যে ভাইরাস দিয়ে এখন কি কি করা যাচ্ছে, যেমন ধরো ভাইরাস দিয়ে এখন ভ্যাকসিন বানানো যাচ্ছে, ভাইরাস দিয়ে এখন টিকা বানানো যাচ্ছে। তারপর এগুলো কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে নোট আকারে লেখা আছে, আমি শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপরে ভাইরাস ওই যে টিউলিপ ফুলের মধ্যে বিভিন্ন নকশা তৈরি করে, যার ফলশ্রুতিতে টিউলিপ ফুলের দাম বৃদ্ধি পায়। এগুলো হলো ভাইরাসের তোমার হলো উপকারী দিক মানুষের ক্ষেত্রে। আর হলো যে ভাইরাসের অপকারী দিকের মধ্যে ভাইরাস ধরো করোনা রোগ সৃষ্টি করে, এইচআইভি রোগ সৃষ্টি করে, চিকুনগুনিয়া রোগ সৃষ্টি করে, উদ্ভিদ দেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে, বিভিন্ন উদ্ভিদের ফসলের ক্ষতি সাধন করে, বিভিন্ন উদ্ভিদকে তোমার হলো যে একেবারে বিলুপ্ত করে ফেলে। এগুলো হলো ভাইরাসের কি অপকারী দিক, এই অংশগুলো শিখে নিবা। তারপরে ভাইরাস জনিত গুরুত্বপূর্ণ একটা রোগের নাম হলো হেপাটাইটিস। হেপাটাইটিস আমি এই রোগগুলা দিয়ে আসছিলাম, কমন দিয়ে আসছিলাম প্রশ্নের শুরুতে। দেখো হেপাটাইটিস হলো যে যকৃত প্রদাহজনিত রোগকে হেপাটাইটিস বলে। এটা একটা ভাইরাস জনিত রোগ, ভাইরাসের আক্রমণে এই হেপাটাইটিস রোগটা হয়ে থাকে। তো এই হেপাটাইটিস রোগ সৃষ্টিকারী ভাইরাসকে হেপাটাইটিস ভাইরাস বলে। হেপাটাইটিস ভাইরাসের 5টা ধরন আছে: হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস। এই ভাইরাসের মধ্যে কোন ভাইরাসটা তোমার আরএনএ দ্বারা তৈরি, কোন ভাইরাসটা ডিএনএ দ্বারা তৈরি, তারপরে কোন ভাইরাসের সুপ্তকাল কতদিন, এই প্রশ্নগুলা তোমার, এই কথাগুলো তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাই এই ছকটা আমরা তোমাদের সামনে আনছি, অবশ্যই এই ছক থেকে এই তথ্যগুলো কভার করবে এবং পরীক্ষার মধ্যে এগুলা কিন্তু আসবে। তারপরে একটা রোগ থেকে 3টা অংশ তোমাকে পড়তে হবে। সেটা হলো রোগের কারণ, কোন জীবাণুর কারণে এই রোগটা হয়েছে। হেপাটাইটিস রোগের জন্য হেপাটাইটিস বি ভাইরাস দায়ী, এটা হলো কারণ। তারপরে হলো কি লক্ষণ, এই রোগ হলে কি কি নমুনা দেহের ভিতরে প্রকাশ পায়, সেটা হলো লক্ষণ, সিমটমস। আর এই রোগ দূর করার উপায় কি বোঝা গেছে, সেটা হলো প্রতিকার। আর রোগ হওয়ার আগে যে প্রিভেনশনাল ম্যানেজমেন্ট গ্রহণ করা হয়, অর্থাৎ রোগ হওয়ার আগে রোগ থেকে বেঁচে থাকার জন্য যে আগে থেকে যে সতর্ক অবস্থা নেওয়া হয়, সেটা হলো রোগের প্রতিরোধ ব্যবস্থা। তাহলে তোমার এই পড়ার মধ্যে রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ পড়তে হবে। যে কোনো বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে, আমিও এইভাবে সাজিয়ে দিছি, এইখান থেকে নিলেই পড়তে পারবা। এখানে কিন্তু বোঝানোর কোনো কিছু নাই, শুধুমাত্র পরীক্ষায় কতটুকু অ্যান্সার করবা, কিভাবে অ্যান্সার করবা, কোন বিষয়টা উদ্দীপকের মধ্যে থাকবে, সেই বিষয়টা তোমাকে ধরাই দেওয়া। এই যে লক্ষণগুলা, এই লক্ষণগুলা কিন্তু তোমার পরীক্ষার উদ্দীপকের মধ্যে থাকবে। তাই লক্ষণগুলা খুব ভালো মতো মুখস্থ করতে পারলে তুমি উদ্দীপকটা ধরতে পারবে আসলে কোন রোগের কথা বলছে। যেমন ধরো রক্তের মাধ্যমে এই রোগ দেহে প্রবেশ করে লিভারে নিতে হয়, লিভারে পৌঁছায়, তারপর তারা কী করে লিভারকে আক্রমণ করে। এর ফলশ্রুতিতে তারা কি করব, এই 180 দিন পর তারা রোগের লক্ষণ প্রকাশ করবে। সেই রোগের লক্ষণ কি, জ্বর আসবে,
মাথা ব্যথা করবে, পেট ব্যথা করবে, ক্ষুধামন্তা দেখা দেবে, খাবারের অরুচিতে হবে, বমি বমি ভাব হবে, দুর্বল বোধ হবে, পাতলা পায়খানা হবে, হাড়ের গিঁটে ব্যথা পাবে, এই সকল রোগ দেখা দিব। পরবর্তীতে যখন এই রোগ তীব্র হবে, তীব্র হলে প্রস্রাব হলুদ হব, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাবে, সমস্ত শরীর হলুদ বর্ণ হয়ে যাবে এবং পেটে ও পায়ে পানি জমা হবে। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, লিভার সিরোসিস মানে লিভার বড় হয়ে যাওয়া, যকৃত বড় হয়ে যাওয়া, তারপর লিভার ক্যান্সার হবে, তারপরে সেই রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই রোগের পরীক্ষা করার জন্য ওই যে আমাদের HbS AG এই টেস্টটা করতে হয়। এই টেস্টটা পজিটিভ হইলে তার হেপাটাইটিস হয়েছে, আর এই টেস্টটা তোমার নেগেটিভ হইলে তার হেপাটাইটিস নাই। এই হলো যে তোমার লক্ষণ। তারপরে এখান থেকে যে প্রতিকার তোমার হলো যে কি কি পদ্ধতি অবলম্বন করলে এই রোগ থেকে ভালো থাকা যায়, স্বাভাবিক থাকা যায়, এই প্রতিকার এখানে দেওয়া আছে। তারপরে ভাইরাস ঘটিত দ্বিতীয় রোগের নাম হলো ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু আমরা সবাই চিনি, ডেঙ্গুতে কিন্তু বাংলাদেশে প্রচুর সংখ্যক লোক মারা যায়। আর বর্ষাকালে ডেঙ্গুর সিজন, এই যে সিজন আসতেছে, মশার সংখ্যা বাড়বে, কামড় দেবে, আর মনে করা যে এই রোগগুলো হবে। আর এটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ডেঙ্গু হলো মশাবাহিত রোগ। মশা দ্বারা কিন্তু এই রোগ হয় না, মশাবাহিত মানে মশার ভিতরে ডেঙ্গু ভাইরাস থাকে। সেই মশা কামড় দিলে ওই মশার লালার সাথে ডেঙ্গু ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, তারপর ডেঙ্গু ভাইরাস আমাদের দেহে বংশবৃদ্ধি করে আমাদের রোগাক্রান্ত করে ফেলে, আমাদেরকে অসুস্থ করে মেরে ফেলে। তো এইখানে তোমার হলো যে এই ডেঙ্গু ভাইরাস যদি রোগের কারণ আসে, তাহলে রোগের কারণ হলো যে তোমার ডেঙ্গি ভাইরাস অথবা ফ্লাভি ভাইরাস। আর এটা ছড়ায় কিভাবে? এডিস মশার মাধ্যমে। এডিস মশার দুইটা প্রজাতি এখানে আছে, এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। এই দুইটা মশার দেহে এই ডেঙ্গু ভাইরাস থাকে, আর এই মশা কামড় দিলে ডেঙ্গু ভাইরাস আমাদের দেহে প্রবেশ করবে এবং আমাদের দেহে রোগ সৃষ্টি করবে। তো সবসময় আর একটা কথা মনে রাখতে হবে, পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশা কামড়ায়। তারপরে দেখো আগের মতো রোগের লক্ষণ। এখানে ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে তোমার তিনটা দশা আছে। একটা হলো সাধারণ ডেঙ্গু জ্বর, আর একটা হলো হেমোজেরিক ডেঙ্গু জ্বর, একটা ডেঙ্গু শক সিনড্রোম। তিনটা দশার মধ্যে প্রথম যে দশা, এটা একটা সাধারণ দশা। এই অবস্থায় সাধারণ চিকিৎসা নিলে, রেস্টে থাকলে রোগ নিরাময় করা সহজ হয়। এরপরে হেমোজেরিক অবস্থায় গেলে দাঁত মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে, যাতে রোগী আস্তে আস্তে খুব খারাপ অবস্থার দিকে চলে যায় এবং প্লাটলেটের মাত্রা অনেক পরিমাণ কম যায় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর ডেঙ্গু শক সিনড্রোম, এটা সবচাইতে মনে করে যে হোমো কনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়, একেবারে মনে করে যে সর্বশেষ এই অবস্থা। তাহলে রোগের লক্ষণ এখানে তিন ধাপে তোমার বর্ণনা করতে হবে: সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণ, হেমোজেরিক ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণ। আর এই সেরোলজি পরীক্ষার মাধ্যমে, প্লাটিলেট পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু নির্ণয় করা হয়, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর ডেঙ্গু তোমার প্রতিরোধ ব্যবস্থা। এখানে মনে করো যে ডেঙ্গু হইলে তোমার একটা ওষুধ দেওয়া যায় না, সেটা হলো অ্যাসপিরিন। এই যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ কোনো অবস্থাতেই দেওয়া যাবে না, এটা কিন্তু এমসিকিউর মধ্যে আসে। কারণ এমনিতেই রক্ত পড়ে, অ্যাসপিরিন দিলে রক্ত পাতলা হয়ে আর বেশি পরিমাণ পড়বে। আর এই জ্বর কমানোর জন্য প্যারাসিটামলই একমাত্র ওষুধ আর তার সেবা। তাহলে এখন আমরা চলে যাব ব্যাকটেরিয়ার মধ্যে। ভাইরাস অংশ শেষ, ব্যাকটেরিয়া। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিল, এই জন্য ওনাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। এই ব্যাকটেরিয়াগুলো হলো আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক, এককোষী, আদিকোষী। তাহলে ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক, এককোষী, আদিকোষী জীব। এদের মধ্যে সবাই কিন্তু সংক্রামক সত্তা না, অর্থাৎ সবাই কিন্তু রোগ সৃষ্টি করে না। এরা স্বভোজী, পরভোজী, মৃতজীবী, সকল ধরনের স্বভাব চরিত্র এদের মধ্যে দেখা যায়। এখন আসো আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো জেনে নিই। যেহেতু ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাহলে এটা তো আকারে ছোট হবে, এটাই স্বাভাবিক, এবং এর দৈর্ঘ্য 0.2 থেকে 5.0 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা কিন্তু এমসিকিউতে আসে। আর এরা সবসময় এককোষী, এরা কখনোই দ্বিকোষী বা বহুকোষী না। তবে এরা
একটা আর একটার সাথে লেগে এরকম পুতিল মালার মতো গঠন তৈরি করতে পারে, অথবা একসাথে এরকম অবস্থান করে একটা কলোনি তৈরি করতে পারে। তবে মনে করা যাবে না এই সবটি মিলে একটা ব্যাকটেরিয়া, এগুলো সিঙ্গেল কোষ, প্রত্যেকটা এক একটা ব্যাকটেরিয়া। তারপরে যেহেতু ব্যাকটেরিয়া কি আদিকোষী কেন? এদের নিউক্লিয়াস সুগঠিত না, অর্থাৎ তোমার নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস থাকে না, শুধুমাত্র ক্রোমাটিন বস্তু ব্যাকটেরিয়া দেহের মধ্যে থাকে। আর 70S রাইবোজোম ছাড়া অন্য কোনো প্রকার কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়ার মধ্যে নাই। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান। এটা হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটা তুমি ধরতে পারো যে এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। এই তিনটা মিলা তৈরি করে কি পেপটিডোগ্লাইকান। আর পেপটিডোগ্লাইকানই হলো কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। তারপরে এর ভিতরে তোমার দ্বিসূত্রক ডিএনএ থাকে। এই দ্বিসূত্রক ডিএনএ ছাড়াও অনেক সময় বৃত্তাকার ডিএনএ থাকে, যার নাম হলো কি প্লাজমিড। ব্যাকটেরিয়ার কোষ সংখ্যাবৃদ্ধি মূলত দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়। এই জন্য তোমার বাইনারি ফিশন পদ্ধতিতে এদের জনন কাজ সম্পন্ন হয়। এই জন্য আমাদের যদি জনন আসে তাহলে দ্বিবিভাজন অংশটাই আমরা দিব। তারপরে এটা আমি বলছি যে ব্যাকটেরিয়ার মধ্যে কেউ আছে পরজীবী, কেউ আছে রোগ উৎপাদনকারী, কেউ আছে মৃতজীবী, কেউ আছে স্বনির্ভর, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে। কিছু ব্যাকটেরিয়ার দেহে প্লাস্টিক নাই কিন্তু ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকার কারণে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা ফাস্ট ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল, অর্থাৎ ফাস্ট ভাইরাসের প্রতি তারা ধরা দেয়, খুব সহজেই তারা নাস্তানাবোধ হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। আর এদের শক্তি সংগ্রহ, যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাই অজৈব লবণ জারিত করে এরা শক্তি সংগ্রহ করে থাকে, কারণ এদের দেহে মাইটোকন্ড্রিয়া নাই। আর এদের অভিযোজন ক্ষমতা তীব্র। এরা -17°C তাপমাত্রাও বাঁচতে পারে, আবার 80°C তাপমাত্রাও বাঁচতে পারে, তবে সকল ব্যাকটেরিয়া না। এখন ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। তো সেই ক্ষেত্রে 1 নম্বরে আসা হলো কক্কাস। কক্কাস শব্দত আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 1 নম্বরে কি কক্কাস। কক্কাস শব্দের অর্থ গোলাকৃতির, অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়ার দেহ গোল তাদেরকে কক্কাস ব্যাকটেরিয়া বলে। এই যে দেখো ব্যাকটেরিয়ার চেহারা সবগুলো কি গোল, এরা কি কক্কাস। যদি গোল ব্যাকটেরিয়াগুলো এরকম সিঙ্গেল থাকে, এককভাবে অবস্থান করে, তবে তার নাম মনোকক্কাস। মনোকক্কাস নাইট্রিফিকেন্স এর উদাহরণ। আর যদি 2টা করে গোলাকার ব্যাকটেরিয়া একত্র অবস্থান করে, তবে তার নাম হয় ডিপ্লোকক্কাস। তাহলে এটা কি মনোকক্কাস, আর এটা কি ডিপ্লোকক্কাস। তারপর অনেক সময় দেখা যায় 4টা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে, এর নাম হলো টেট্রাকক্কাস। গাফ খায়া হলো এর উদাহরণ। তাহলে তোমার যখন কোনো গোলাকার ব্যাকটেরিয়া এককভাবে অবস্থান করবে তখন তার নাম মনোকক্কাস। যখন কোনো গোলাকার ব্যাকটেরিয়া 2টা একত্র অবস্থান করবে তখন তার নাম ডিপ্লোকক্কাস। আর যখন 4টা গোলাকার ব্যাকটেরিয়া একত্র অবস্থান করবে তখন তাদের নাম হলো টেট্রাকক্কাস। তারপরে অনেকগুলা গোলাকার ব্যাকটেরিয়া পুতিল মালার মতো, এই যে একটা আর একটার সাথে যুক্ত হয়ে পুতিল মালার মতো গঠন তৈরি করে, তখন তাকে বলা হয় স্টেপ্টোকক্কাস। স্টেপ্টোকক্কাস। তারপরে অনেকগুলো ব্যাকটেরিয়া যখন একত্রিত হয়ে তোমার আঙ্গুরের থোকার ন্যায় এরকম অবস্থান করে, অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া আঙ্গুরের থোকার ন্যায় যখন এরকম অবস্থান করবে তখন তার নাম স্টাফাইলোকক্কাস। এটা হলো স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস। তারপরে আসো, যখন কোনো ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, মানে গোলাকার ব্যাকটেরিয়া একত্র অবস্থান করার ফল তাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তখন তাকে বলা হয় কি সার্সিনা। এই হলো যে তোমার গোলাকার ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। তাহলে আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা গেছে। এর মধ্যে প্রথমেই হলো কক্কাস, মানে গোলাকৃতির ব্যাকটেরিয়া। গোলাকৃতির ব্যাকটেরিয়া আবার কয়েক রকম হয়, মোনো, ডিপ্লো, টেট্রা, স্টেপ্টো, স্টাফাইলো, আর হলো সার্সিনা। তারপরে কিছু ব্যাকটেরিয়া আছে তারা হলো ব্যাসিলাস ধরনের।
ব্যাসিলাস। ব্যাসিলাস শব্দের অর্থ হলো দণ্ডাকার, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এরকম যদি একটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া এরকম এককভাবে অবস্থান করা হয় তখন তাকে বলে মনোব্যাসিলাস। মনোব্যাসিলাস। আর যদি দুইটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া একত্রে অবস্থান করে তবে তার নাম হবে ডিপ্লোব্যাসিলাস। ডিপ্লোব্যাসিলাস। দুইয়ের অধিক ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া যখন একত্রে অবস্থান করে তখন তাকে বলা হয় স্ট্রেপ্টোব্যাসিলাস। তারপরে দেখো কিছু ব্যাকটেরিয়া আছে এরকম ডিম্বাকৃতির, না আছে দণ্ডাকার না আছে গোলাকার, মাঝামাঝি একটা অবস্থা ডিম্বাকৃতির, তখন তাকে বলা হয় তোমার কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস। এটার উদাহরণ হলো সালমোনেলা টাইফি। তাহলে তোমার যে সকল ব্যাকটেরিয়ার দেহ দণ্ডাকৃতির তারা হলো ব্যাসিলাস। ব্যাসিলাস আবার 4 প্রকার, মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস আর একটা হলো কি কক্কোব্যাসিলাস। এই হলো 4 প্রকারের ব্যাসিলাস ব্যাকটেরিয়া, মানে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এরপরে আসো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে এদের দেখতে কমার মতো, কমাকৃতির ব্যাকটেরিয়া। এটাই কমাকৃতির ব্যাকটেরিয়া। কমাকৃতির ব্যাকটেরিয়া। এখন তোমার যে কক্কোব্যাসিলাস যেটা সেটা এরকম টাইপের থাকে, মানে এটা গোলাকারও না ডিম্বাকারও না, গোলাকারও না তারপরে লম্বা আকৃতিরও না, এটা হলো ডিম্বাকার, এটা হলো কি কক্কোব্যাসিলাস। আর এই কমার মতো যে সকল ব্যাকটেরিয়া তারা হলো কি কমাকৃতির ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়া আছে এরকম পেঁচানো সাপের মতো, এটা হলো স্পাইরিলাম। তারপর কিছু আছে তারকাকার ব্যাকটেরিয়া, এই যে তারকাকার ব্যাকটেরিয়া। কিছু আছে স্টিলেট ব্যাকটেরিয়া, আর কিছু আছে বহুরূপী ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়ার আকার আকৃতি পরিবর্তনশীল তাদেরকে বলা হয় কি বহুরূপী ব্যাকটেরিয়া। আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করা এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষার মধ্যে আসার মতো। তাহলে আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে 1 নম্বর আমরা ভাগ করছিলাম কক্কাস গোলাকৃতি, তারপর 2 নম্বর ভাগ করছিলাম ব্যাসিলাস দণ্ডাকৃতি, তারপর কমাকৃতি, তারপর স্পাইরেলিয়াম পেঁচানো, তারপর তোমার তারকাকার, তারপর স্টিলেট, তারপর হলো যে তোমার বহুরূপী। এই কয়েকটা ধরনের ব্যাকটেরিয়া হয়। আবার মনোগুলার কয়েকটা ভাগ ছিল আর ব্যাসিলাসগুলোর কয়েকটা ভাগ ছিল। এখন আসো একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। তো একটা আদর্শ ব্যাকটেরিয়ামের 1 নম্বরে যা থাকবে তা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই যে দেখো কোষ প্রাচীর, এই যে এটা কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের বর্ণনা এখন আমরা দেই। ব্যাকটেরিয়ার দেহের চারপাশে এর কাঠামো দানকারী যে প্রাচীরটা তার নাম হলো কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, এটা আমরা আগেই পড়ে আসছি। তাহলে কোষ প্রাচীর লিখে এই অংশটুকু, এই কথাটুকুই লিখবে যে ব্যাকটেরিয়ার দেহের চারদিকে আকৃতি প্রদানকারী প্রাচীর হলো কোষ প্রাচীর, এটি পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। শেষ। তারপরে আসা হলো যে তোমার ক্যাপসুল। এই ক্যাপসুল ব্যাকটেরিয়ার শরীরে সবসময় থাকে না, এরা শুধু প্রতিকূল অবস্থায় থাকে। যখন পরিবেশ ব্যাকটেরিয়ার প্রতিকূলে চলে যায়, ব্যাকটেরিয়ার বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, তখন তাদের দেহে এরকম ক্যাপসুল তৈরি হয়। এই যে এটা হলো ক্যাপসুল। একটা জটিল পলিস্যাকারাইড দ্বারা কোষ প্রাচীরের চারদিকে এরকম একটা পুরো আবরণ তৈরি করে, সেই আবরণের নাম ক্যাপসুল বা স্লাইম স্তর। এটা শুধু প্রতিকূল পরিবেশে তৈরি হয়, স্বাভাবিক পরিবেশে এটা থাকে না। এরপরে আসো যে তোমার 3 নম্বর কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের নিচে এই যে কোষ ঝিল্লি আছে, এটা হলো কোষ ঝিল্লি। এখন মনে করো কোষ ঝিল্লির গঠনে আমরা জানি এটা প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত, এটিদের কোষ প্রাচীরও একই প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত। আমাদের লিপিডের মধ্যে যেমন ফসফোলিপিড ছিল, এখানেও সেই ফসফোলিপিড।
আমাদের কোষঝিল্লির গঠন যেমন এদের কোষঝিল্লির গঠনও তেমন, এখানে আর কোনো প্রকার পার্থক্য নাই। তাহলে লিখবা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নিচে তোমার 2 স্তর বিশিষ্ট কোষঝিল্লি থাকে। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এই 2 স্তর কি দ্বারা তৈরি? প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি। শেষ। 4 নম্বর ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার চলনাঙ্গের নাম হলো ফ্লাজেলা। সহজ কথায় এটা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। 5 নম্বর হলো পিলি। আবার শোনো, ফ্লাজেলার বর্ণনা দিছি, এই জায়গাটা হলো ফ্লাজেলা। তাহলে ব্যাকটেরিয়ার দেহে সূত্রাকৃতির যে চলনাঙ্গ থাকে তার নাম হলো ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার দেহে সূত্রাকৃতির যে চলনাঙ্গ থাকে তার নাম ফ্লাজেলা। এটা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। শেষ। তারপরে যাবে কি? তারপরে যাবে হলো পিলিতে। পিলি হলো কি? এই যেরকম রোম সদৃশ কাটার মতো, কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায়, সব ব্যাকটেরিয়াতে দেখা যায় না। ফ্লাজেলাও কিন্তু প্রজাতি অনুযায়ী এর সংখ্যা কম বেশি হতে পারে অথবা নাও থাকতে পারে। এই পিলিতেও কিছু কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যাবে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যাবে না। দেখো, কোষঝিল্লি থেকে উৎপন্ন কাটার মতো রোম সদৃশ যে অংশ দেখা যায় তার নাম হলো কি? পিলি। এই যে পিলি, এই পিলি পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। এখন তোমার পরের যে অংশ তার নাম হইল সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম আমাদের সাইটোপ্লাজমের অনুরূপ, একই রকম। তবে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে রাইবোজোম ছাড়া, 70S প্রকৃতির রাইবোজোম ছাড়া অন্য কোনো প্রকার কোষীয় অঙ্গাণু এখানে থাকে না। সাইটোপ্লাজমের পরে আমরা এখানে পড়ব নিউক্লিয়েট। নিউক্লিয়েট। নিউক্লিয়েট হলো যে ব্যাকটেরিয়ার দেহে তোমার আদিকোষ থাকে, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাস থাকে না। শুধু ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম যে অংশটুকু আছে, এই ক্রোমোজোম অংশ সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে এরকম ছড়ায় থাকে। তো সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো এই ক্রোমোজোমগুলোকে নিউক্লিয়েট বলে। তাহলে এটা হলো ক্রোমোজোম সমৃদ্ধ তরল, যাকে কি বলবো? নিউক্লিয়েট বলবো। তারপরে আসো যে এর ভিতরে তুমি কি পাইবা? এর ভিতরে তুমি পাইবা প্লাজমিড। দেখো, ব্যাকটেরিয়ার দেহে এই ক্রোমোজোম ছাড়াও কিছু বৃত্তাকার ডিএনএ থাকে। এরকম বৃত্তাকার ডিএনএর নাম হলো প্লাজমিড। তাহলে এই 8টা পয়েন্ট আর এই ছবি সহ বর্ণনা করলে তোমার পূর্ণ নাম্বার চলে আসবে। আবার অনেক সময় শুধু এই ছবিটাই তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে। এখন আসো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা জনন প্রক্রিয়াটা মূলত দ্বিবিভাজন পদ্ধতিতে হয়। দ্বিবিভাজন। দ্বিবিভাজন অনেকটা অ্যামাইটোসিসের অনুরূপ, তবে পুরোপুরি অ্যামাইটোসিস না। দ্বিবিভাজনে এই ছবির সাথে 4টা পয়েন্ট আলোচনা করব। 4টা পয়েন্ট তুমি লিখে দিবা। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্টের মধ্যে দেখো, এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। দ্বিবিভাজনের শুরুতে ব্যাকটেরিয়ার ডিএনএ কোষের মাঝ বরাবর আসবে। 1 নম্বর কথা। তাহলে দ্বিবিভাজনের শুরুতে ব্যাকটেরিয়ার ডিএনএ কোষের মাঝ বরাবর আসবে। নোট। দ্বিতীয় কথা, এরপর ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কোষঝিল্লির সাথে সংযুক্ত হবে। দ্বিতীয় কথা, নোট করো। তৃতীয় কথা, এই ব্যাকটেরিয়ার ডিএনএর অনুলিপন হবে, ফলশ্রুতিতে 2টা ডিএনএ পাওয়া যাবে, 1, 2। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, অনুলিপনের পরে এই মাঝ বরাবর কোষের বৃদ্ধি শুরু হবে মাঝখান থেকে। এই মাঝখান থেকে 2 ক্রোমোজোমের মাঝখান থেকে কোষের বৃদ্ধি শুরু হয়েছে, ফলে 2টা ডিএনএ 2 দিকে এরকম সরে গেছে। 4 নম্বর পয়েন্ট তাহলে কি হলো? যে 2 ক্রোমোজোমের মাঝখান থেকে ব্যাকটেরিয়া কোষের বৃদ্ধি শুরু হয়, ফলে 2টি ক্রোমোজোম 2 দিকে সরে যায়। তারপর
এই মাছ বরাবর কোষ ঝিল্লি ভিতরের দিকে ঢুকে যায়। গেল 6 নম্বর পয়েন্ট। তারপর এই কোষ ঝিল্লি পরস্পরকে স্পর্শ করে এবং স্ফীতি চাপ তৈরি হয়, যে কারণে দুইটা কোষ পৃথক হয়ে যায়। এইভাবে একটা কোষ থেকে দুইটা ব্যাকটেরিয়া কোষ তৈরি হয়। তাহলে এত কঠিন লাগার কথা না, নোট করে রাখবা আর চিত্র দেখে মিলিয়ে পড়বা। আবারও বলে দিই, কোষের মাঝখানে আসবে ডিএনএ, কোষ ঝিল্লির সাথে সংযুক্ত হবে, অনুলিপনের মাধ্যমে দুইটা হবে, 2 ডিএনএর মাঝখানে বিভাজন হবে, তারপর কোষ ঝিল্লি ভিতরের দিকে ঢুকে যাবে কোষপ্রাচীর সহ, তারপর ঢুকতে ঢুকতে পরস্পর এটা আর এটা নিজেকে স্পর্শ করে ফেলবে, তারপর দুইটা কোষ স্ফীতি চাপের কারণে আলাদা হয়ে যাবে, যে কারণে একটা কোষ থেকে দুইটা ব্যাকটেরিয়া কোষ তৈরি হবে। তাছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অযৌন জননের মধ্যে মুকুল উদ্গম হতে পারে। মুকুল তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার অযৌন জনন হতে পারে। তারপর গনেডিয়া তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার অযৌন জনন হতে পারে। তাছাড়া এন্ডোস্পোর তৈরির মাধ্যমেও ব্যাকটেরিয়ার অযৌন জনন হতে পারে। এখন আসো ব্যাকটেরিয়ার পুনর্বিন্যাস, জেনেটিক পুনর্বিন্যাস বা যৌন জনন। ব্যাকটেরিয়ার জেনেটিক পুনর্বিন্যাস আসলে যৌন জনন দিয়ে দিবা। ব্যাকটেরিয়ার যৌন জননের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ঘটে না, বরং আরও সংখ্যা কমে যায়। এই জন্য অনেকেই একে জনন বলতে চান না। জনন মানে সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাকটেরিয়ার যৌন জননে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয় না। যেটা হয় সেটা হলো ক্রোমোজোম অংশের বিনিময় হয়। এই জন্য একে আধুনিক মতবাদ অনুযায়ী জেনেটিক পুনর্বিন্যাস বলা হয়ে থাকে। তো এই জেনেটিক পুনর্বিন্যাস 3 ভাবে হয়। একটা হলো কনজুগেশন, আর একটা হলো ট্রান্সফরমেশন, আর একটা হলো ট্রান্সডাকশন। তাহলে কনজুগেশন যে বিষয়টা, কনজুগেশনের মাধ্যমে দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে কি হবে, তোমার ক্রোমোজোম অংশের বিনিময় হবে। এই যেরকম একটা ব্যাকটেরিয়া, এর পাশে আর একটা ব্যাকটেরিয়া আসবে, আসার পর দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে এরকম একটা নালী তৈরি হবে। এই নালীর নাম হলো কনজুগেশন নালী। এই কনজুগেশন নালী দিয়ে তোমার এই ব্যাকটেরিয়ার প্লাজমিড এই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করবে। যে ব্যাকটেরিয়া প্লাজমিড দিবে তাকে দাতা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া প্লাজমিড গ্রহণ করবে তাকে গ্রহীতা ব্যাকটেরিয়া বলে। কদাচিৎ ক্ষেত্রে প্লাজমিড না গিয়ে ক্রোমোজোমও আংশিক যেতে পারে। এটা হলো কনজুগেশন। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেটা হবে, একটা মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ একটা জীবিত ব্যাকটেরিয়া গ্রহণ করবে, এটা হলো ট্রান্সফরমেশন। আর ট্রান্সডাকশন যেটা, সেটা হলো যে তোমার ওই যে লাইসোজেনিক চক্রের মাধ্যমে ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসের ডিএনএ সংযুক্ত হয়ে যে প্রোফাজ তৈরি করে, এটাই হলো তোমার ট্রান্সডাকশন। এটা হলো যে তোমার কি গেল, ব্যাকটেরিয়ার যৌন জনন গেল। এখন আসো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতবার প্রশ্ন আসছে ব্যাকটেরিয়া থেকে, তার 90% এই অর্থনৈতিক গুরুত্ব আসছে। অর্থনৈতিক গুরুত্ব আসলে উপকারী এবং অপকারী দুইটা অংশই দিতে হয়। এখন ব্যাকটেরিয়ার গুরুত্ব অনেক বড় একটা জিনিস। এখন এটা পরীক্ষার মধ্যে তোমার ভাঙ্গা আসে। যেমন ধরো চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এরকম ভাঙ্গা পরীক্ষার মধ্যে 3 নম্বর বা 4 নম্বর দিয়ে আসে। আবার রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা, এগুলো ভাঙ্গা পরীক্ষার মধ্যে আসে, একসাথে আসে না। একসাথে যদি আসেও তাহলে সেই ক্ষেত্রে পয়েন্ট তুমি ঠিক রাখবে। পয়েন্ট তুমি ঠিক রেখা 1 লাইনে বর্ণনা দেবে, একটা করে উদাহরণ দিবা। তবে যারা অ্যাডমিশন দিবা তাদের কিন্তু এখানে যত নাম দেওয়া আছে ব্যাকটেরিয়ার, কোন ব্যাকটেরিয়া কোন কাজ করে, সকল ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম সহ কিন্তু শিখতে হবে যারা অ্যাডমিশন দিবা। কৃষিক্ষেত্রে দেখো, অ্যান্টিবায়োটিক তৈরিতে অনেক ব্যাকটেরিয়া ব্যবহার করে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। যেমন ধরো ব্যাসিলাস সাবটিলিস, তারপরে ব্যাসিলাস পলিমাইক্সা, এই সকল ব্যাকটেরিয়া ব্যবহার করে তোমার অ্যান্টিবায়োটিক বানাইছে। কি অ্যান্টিবায়োটিক? সাবটিলিন, পলিমিক্সিন, এগুলা। প্রতিষেধক টিকা তৈরিতে, প্রতিষেধক মানে ভ্যাকসিন, অনেক ব্যাকটেরিয়া ব্যবহার করে
তোমার ভ্যাকসিন তোমার তৈরি করা হয়েছে। কোন কোন রোগের ভ্যাকসিন বানাইছে? কলেরা রোগের ভ্যাকসিন, টাইফয়েড রোগের ভ্যাকসিন, যক্ষা রোগের ভ্যাকসিন, তাছাড়া ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, এগুলার মনে করো যে ভ্যাকসিন বানাইছে। এখানে দেখো ডিপিটি, এটা কিন্তু ক নম্বরে আসে। ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, এই তিনটারে একত্রে মনে করা হয়েছিল ডিপিটি বলে। তারপরে মনে করি যে এখানে লেখা আছে এই যে ডিতে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ডিপথেরি। তারপরে হলো যে তোমার এই যে বর্ডেটেল্লা পার্টিসিস, এটা হলো যে তোমার হুপিং কাশি রোগের দায়ী। ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা টিটেনাস মানে ধনুষ্টঙ্কা রোগের জন্য দায়ী, এটাকে ডিপিটি বলে একসাথে। যে ডিপথেরিয়া, পার্টিসিস, টিটেনাস, এই তিনটাকে একত্রে, এটা কিন্তু তোমার আসে। এখন আসো কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধিতে পয়েন্ট দিবা, বৈজ্ঞানিক নাম থাকলে বৈজ্ঞানিক নাম দিবা। নাইট্রোজেন সংবন্ধন, বাতাসে যে নাইট্রোজেন আছে 78 ভাগ, এই নাইট্রোজেন কিন্তু মাটিতে না আসলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে না। আর মাটিতে আসার পদ্ধতি দুই রকম, একটা হলো বজ্রপাতের মাধ্যমে আর একটা অণুজীবের মাধ্যমে। এই অণুজীব নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। অণুজীবের নাইট্রোজেন সংবন্ধন দুই রকম হয়, একটা হলো মিথজীবী প্রক্রিয়ায় আর একটা অমিথজীবী প্রক্রিয়ায়। এই যে অ্যাজোব্যাক্টার, সিডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম, এরা অমিথজীবী প্রক্রিয়ায় তোমার হলো যে নাইট্রোজেন সংবন্ধন করে। তারপরে যে রাইজোবিয়াম, তারপর তোমার রাইজোবিয়াম বাংলাদেশেন্স, রাইজোবিয়াম বিনে, রাইজোবিয়াম লেন্টিস, এরা হলো মিথজীবী প্রক্রিয়ায় তোমার কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। নাইট্রিফিকেশন, তোমার নাইট্রিফিকেশনের ক্ষেত্রে অ্যামোনিয়া যে আছে, এই অ্যামোনিয়া ধ্বংসকারী, অ্যামোনিয়া বিগলনকারী যে ব্যাকটেরিয়া আছে, আর তাকে বলা হয় এই নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া। এরা উদাহরণ কি? যে নাইট্রোসোমনাস, নাইট্রোকক্কাস, এই যে উদাহরণ সহ পড়তে হবে। তারপরে কিছু ব্যাকটেরিয়া আছে এরা পতঙ্গ ধ্বংস করে, এই যে ব্যাসিলাস থুরিনজেনসিস, পতঙ্গনাশক। কিছু ব্যাকটেরিয়া আছে তোমার পশু খাদ্যে ব্যবহার করা হয়, এই যে ল্যাক্টোব্যাসিলাস। তারপরে ইস্ট মিশ্রিত খাবার খাওয়াইলে গাভীর দুধ বৃদ্ধি পায়, এর কৃষিক্ষেত্রে ভূমিকা। তারপরে শিল্পক্ষেত্রে দেখো চা, কফি, তামাক তৈরি করার ক্ষেত্রে, প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়ার ভূমিকা। এই ক্ষেত্রে কিন্তু এখানে এমসিকিউর মধ্যেও আসে, এই যে ব্যাসিলাস মেগাটার্নিয়াম। তারপরে দুগ্ধজাত স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এগুলো দই বানাইতে সাহায্য করে। পাটের প্রসারণের জন্য ক্লোস্ট্রিডিয়াম দায়ী। চামড়া শিল্পে তারপরে মানব জীবনে ব্যাকটেরিয়ার গুরুত্ব, সেলুলোজ হজমে, ভিটামিন তৈরিতে, জিন প্রকৌশলে, এগুলা কিন্তু তোমার পয়েন্ট কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। আর বৈজ্ঞানিক নামের যত উদাহরণ আছে সকল উদাহরণ শেষ করতে হবে। তারপরে মানুষের রোগ সৃষ্টি করে যে সকল ব্যাকটেরিয়া, কোন জীবাণু দ্বারা কোন ধরনের, যেমন ধরো এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষা, তারপরে হলো নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, সালমোনেলা, টাইফয়েড, ভিব্রো কলেরা, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, তারপরে আমাশয় হলো ব্যাসিলাস ডিসেন্ট্রি, তারপরে ক্লোস্ট্রিডিয়াম টিটানি হলো যে ধনুষ্টঙ্কার। তারপরে মনে করো যে এই সকল রোগ যারা তৈরি করে, তাহলে এই রোগগুলা কোন জীবাণু কোন রোগ তৈরি করে, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউর মধ্যেও আসে। এগুলা কিন্তু 100% শিখতে হবে। তারপরে যৌনবাহিত রোগ সৃষ্টি করে কিছু ব্যাকটেরিয়া, তোমার নাইজার গনেরিয়া রোগ সৃষ্টি করে। তারপরে যে ট্যাপিনোমা প্যালিডাম, এরা মানুষের এই যে সিপলেস রোগ তৈরি করে, এই গুরুত্বগুলো বলে। তারপর উদ্ভিদের রোগ সৃষ্টিকারী তোমার ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে, তাদের নাম সহিটা শিখতে হবে। তারপরে দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। এখানে যে কয়টা পার্থক্য দেওয়া আছে সেই কয়টা পার্থক্য বললেই হবে। ভাইরাস অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়া এককোষীয়। ভাইরাসের উপাদানের মধ্যে শুধু ডিএনএ এবং মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে, আর এর মধ্যে একটা পূর্ণাঙ্গ কোষ থাকে। ভাইরাস থাকে অতি আণুবীক্ষণিক, কিন্তু ব্যাকটেরিয়া থাকে শুধু আণুবীক্ষণিক। ভাইরাস সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়া সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাসকে কেলাসিত করা গেলেও ব্যাকটেরিয়াকে কেলাসিত করা যায় না। তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ আরএনএ উভয় থাকে, কিন্তু ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ কোনোটাই থাকে না। তারপরে ভাইরাসের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম থাকে না, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে বিপাকীয় এনজাইম থাকে। এগুলো হলো যে তোমার ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। এখন একটা রোগ, ব্যাকটেরিয়া গঠিত যে রোগ, সেই রোগের মধ্যে তোমার ধানের ব্লাইট রোগ, ধানের ব্লাইট, এই রোগের কারণ, লক্ষণ, প্রতিকার করতে হবে। এখানে লক্ষণ দেওয়া আছে, আমি বলছি লক্ষণগুলো ভালো পারলে উদ্দীপক ধরতে পারবে, তাছাড়া উদ্দীপক ধরতে পারবে না।
আর ধানের ব্লাইট রোগের জন্য দায়ী আমরা জানি জেন্থোমোনাস অরাইজি নামক এক প্রকার ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার কারণে ধানের ব্লাইট রোগ হয়। জেন্থোমোনাস অরাইজি, এটা হলো রোগের কারণ, জেন্থোমোনাস অরাইজি। তারপর এই রোগের প্রতিকার প্রতিরোধ এগুলো কষ্ট করে শিখে নিও, এখানে আসলে এর মধ্যে নাই। এখন আসে আমরা পড়ব ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া একটা জ্বর রোগ যা প্লাজমোডিয়াম নামক এক প্রকার প্রোটোজোয়ার প্রোটোজোয়ান জীব দ্বারা এই রোগ হয়ে থাকে। এই রোগে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদেরকে পয়লা নম্বর শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই ম্যালেরিয়া সৃষ্টিকারী যে জীবাণু, সেই জীবাণুর নাম হলো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের 60টা প্রজাতি, বিভিন্ন গবাদি পশু সহ মানুষ সহ 60টা প্রজাতি, প্লাজমোডিয়ামের 60টা প্রজাতি রোগ সৃষ্টি করে। এর মধ্যে 4টা প্রজাতি বাংলাদেশে মানুষের জ্বর রোগ সৃষ্টি করে, 4টা প্রজাতি। এখানে একটা আছে, সেটা হলো তোমার কলেরা। এই কলেরা রোগেরও কারণ, লক্ষণ, প্রতিকার 3টা পড়তে হবে। কারণ হলো কি? ভিব্রো কলেরি নামক এক প্রকার জীবাণু মানে ব্যাকটেরিয়ার আক্রমণে কলেরা রোগ হয়। তারপরে কলেরা রোগের তোমার এই লক্ষণ এবং প্রতিকার, এটা সুন্দর করে শিখে নেবা, এটা তোমার সৃজনশীল প্রশ্নের মধ্যে আসে। তো ম্যালেরিয়া যেটা শুরু করতে চাইছিলাম, তাহলে ম্যালেরিয়ার কয়টা প্রজাতি আছে? 60টা প্রজাতির মধ্যে 4টা মানুষের জ্বর রোগ সৃষ্টি করে, সেই 4টা প্রজাতি নিয়ে আলোচনা করব। তাহলে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে জীবাণু, তার নাম কি? প্লাজমোডিয়াম। এটাও একটা মশাবাহিত রোগ। তোমার স্ত্রী এনোফিলিস মশার মাধ্যমে এই প্লাজমোডিয়াম জীবাণু মশার দেহ থেকে মানুষের শরীরে স্থানান্তরিত হয় এবং মানুষের দেহে ম্যালেরিয়া জ্বর সৃষ্টি করে থাকে। যে 4টা প্রজাতির কথা বলতেছিলাম, সেই 4টা প্রজাতি হলো প্লাজমোডিয়াম ফালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভেল। এই পুরা ছকটা তোমার মুখস্থ করা জরুরি। এই ছক থেকে 1000বার MCQ আসছে। তাহলে প্লাজমোডিয়াম ফালসিপারাম যে জ্বর তৈরি করে, সেই জ্বরের নাম ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। আর এই জ্বর আসে 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বরটা আসে। আর এই জীবাণু ঢুকলে তার সুপ্তিকাল হবে 8 থেকে 15 দিন, অর্থাৎ জীবাণু ঢোকার 8 থেকে 15 দিন পর জ্বর আসবে। তারপর প্লাজমোডিয়াম ম্যালেরি, এইটা যে জ্বর তৈরি করে তার নাম কোয়ার্টাইন ম্যালেরিয়া। এটা 72 ঘন্টা পর পর এই জ্বর আসবে, এর সুপ্তিকাল 18 থেকে 40 দিন। প্লাজমোডিয়াম ভাইভেক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া নামক জ্বর তৈরি করে, এইটাতে আক্রান্ত হলে 48 ঘন্টা পর পর জ্বর তৈরি হবে, এর সুপ্তিকাল 12 থেকে 20 দিন। এটা কিন্তু MCQর মধ্যে আসবে। প্লাজমোডিয়াম ওভেল, এটা মৃদ টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর সৃষ্টি করে, এটাও 48 ঘন্টা পর পর জ্বর আসবে এবং 11 থেকে 16 দিন হলো এর সুপ্তিকাল। এখন এই ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র সম্পন্ন করার জন্য 2টা পোশাকের দরকার হয়। একটা হলো যে তোমার তবে ম্যালেরিয়া কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ম্যালেরিয়া তার জীবনচক্র সম্পন্ন করার জন্য 2টা পোশাক গ্রহণ করে। একটা পোশাকের নাম হলো মানব দেহ, আর একটা হলো মস্কি দেহ। মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন ঘটে, আর মস্কি দেহে ম্যালেরিয়া পরজীবীর যৌন জনন ঘটে। তো মানব দেহের যে সাইজোগনি বা অযৌন চক্রটা মানব দেহে হয়, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হেপাটিক সাইজোগনি আর একটা এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি আবার 2 ভাগ, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যৌন জননকে তোমার 2 ভাগে ভাগ করছে, গ্যামিটোগনি, স্পোরোগনি। এখন আমরা ধারাবাহিকভাবে এই ধাপগুলো পড়ব। দেখো, এই চিত্রের সাথে আমার কথা মিলে একবার রিডিং পড়লেই পড়া শেষ। এটা মুখস্থ করতে হয় না, আমি জীবনে এটা মুখস্থ করতে কাউকে দেখিনি। খালি চিত্রের সাথে মিলিয়ে একবার রিডিং পড়বা। তাহলে দেখো, এটা হলো আমরা যেটা পড়তেছি সেটা হলো হেপাটিক সাইজোগনি পড়তেছি।
হেপাটিক সাইজোগনি। অর্থাৎ মানুষের যকৃতে যে অযৌন জনন হবে সেটা হলো হেপাটিক সাইজোগনি। তো মশা যখন আমাদের কামড় দেয় তখন মশার লালার সাথে তোমার প্লাজমোডিয়ামের স্পুরোজয়েড দশা আমাদের রক্তে প্রবেশ করে। তারপর সেটা রক্ত স্রোতের মাধ্যমে বাহিত হয়ে কেমোট্যাক্সিস চলনের মাধ্যমে আমাদের যকৃতে এসে পৌঁছায় এবং হেপাটিক সাইজোগনি সম্পন্ন করে। হেপাটিক শব্দের অর্থ যকৃত, সাইজোগনি মানে অযৌন জনন, তার মানে যকৃতে অযৌন জনন। তাহলে পরজীবীর কোন দশাটা আসলো? যকৃতে স্পুরোজয়েড দশাটা। এটা কিন্তু হাজারবার পরীক্ষার মধ্যে আসছে। দেখো স্পুরোজয়েড দশাটা দেখতে কেমন? তাহলে প্রথম ধাপের নাম হলো কি? স্পুরোজয়েড দশা। তাহলে স্পুরোজয়েড দশার মধ্যে স্পুরোজয়েড দেখতে কেমন? দুই প্রান্ত সুচালো, মাঝখানে মোটা, সঞ্চালনক্ষম অর্থাৎ নড়াচড়া করতে পারে, চলতে পারে। এটা হলো স্পুরোজয়েড দশার বর্ণনা। এই স্পুরোজয়েড দশাটা যকৃত কোষে প্রবেশ করবে। দেখো তীর চিহ্ন যে দেখানো হয়েছে, যকৃত কোষে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর ঘটনা বলবা যে মশা কামড়ালে স্পুরোজয়েড দশা রক্তস্রোতের মাধ্যমে আমাদের যকৃতে এসে পৌঁছাইলো। এটা হলো প্রথম লাইন। তারপরে তুমি বলবা যে স্পুরোজয়েড দশাটা যকৃত কোষে প্রবেশ করার পর যেটা হবে সেটা হলো ক্রিপ্টোজয়েড। দেখো ক্রিপ্টোজয়েডের ক্ষেত্রে কি হয়েছে? স্পুরোজয়েড দশাটা যখন যকৃত কোষে প্রবেশ করছে তখন সেটা খেয়ে দিয়ে এরকম গোলাকৃতি ধারণ করছে। যখন এই লম্বা দশাটা গোলাকৃতি হয়ে গেল তখন তার নাম হবে কি? ক্রিপ্টোজয়েড। তাহলে যকৃত কোষে প্রবেশ করার পর স্পুরোজয়েড যকৃত কোষ থেকে খেয়ে দিয়ে কি হয়ে যায়? স্ফীত হয়ে গোলাকার হয়ে ওঠে। এই দশার নাম কি? ক্রিপ্টোজয়েড। তারপরে এই ক্রিপ্টোজয়েডের এই দশাটার ভিতরে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। তো পরজীবীর এই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার নাম হলো সাইজন্ট। তাহলে ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে সাইজন্ট বলে। দ্বিতীয় ধাপ। এই কথার সাথে সাথে কিন্তু নোট করতে হবে। 3 নম্বর, এই সাইজন্টের যে নিউক্লিয়াস, এটা দেখো একটা প্রাচীর দ্বারা আবৃত হয়েছে, যে প্রাচীর দ্বারা আবৃত হয়েছে। আবৃত হওয়ার পর এই দশার নাম হয়েছে ক্রিপ্টোমেরোজয়েড। তারপর এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃতের প্রাচীর বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসে। এটা হলো যে তোমার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে হেপাটিক সাইজোগনির দুইটা ভাগ ছিল, একটা ছিল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা ছিল এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এখন আমি যেটা বর্ণনা করলাম সেটা হলো কি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এখানে আবার ধাপগুলো দেখো। স্পুরোজয়েড দশা যকৃত কোষে প্রবেশ 1 নম্বর। 2 নম্বর, স্পুরোজয়েড দশা খেয়ে গোলাকৃতি ধারণ করবে, তার নাম হবে ক্রিপ্টোজয়েড। দ্বিতীয়, ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে, এর নাম সাইজন্ট। তৃতীয়, তারপর সাইজন্টের নিউক্লিয়াস প্রাচীর দ্বারা আবৃত হয়ে ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করবে। চতুর্থ, তারপর ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃত কোষ বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবে। পঞ্চম। এই 5টা কথা, আর এখান থেকে এই চিত্র পর্যন্ত অংশ প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তারপর এখান থেকে এগুলো বের হয়ে আবার নতুন যকৃত কোষকে আক্রমণ করবে। এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলা আইসে আবার কি করলো? নতুন যকৃত কোষকে আক্রমণ করলো। যখন নতুন যকৃত কোষকে আক্রমণ করে তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই ক্ষেত্রে কি হইলো? তোমার ক্রিপ্টোমেরোজয়েডগুলা নতুন যকৃত কোষে আসছে, তারপর এর নিউক্লিয়াস আবারও বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করছে, এর নাম কি? সাইজন্ট। তারপর এরা প্রাচীর দ্বারা আবৃত হয়ে কি তৈরি করলো? মেটাক্রিপ্টোমেরোজয়েড। তারপর এই মেটাক্রিপ্টোমেরোজয়েড যকৃত কোষকে ভেঙে এরা বাইরে বের হয়ে গেল। এটা হলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির প্রথম ধাপ হলো কি? ক্রিপ্টোমেরোজয়েড যকৃত কোষে প্রবেশ। 2 নম্বর, এর নিউক্লিয়াস বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস তৈরি করবে, এর নাম সাইজন্ট। 3 নম্বর, এই সাইজন্ট প্রাচীর দ্বারা আবৃত হয়ে মেটাক্রিপ্টোজয়েডে রূপান্তর হবে, মেটাক্রিপ্টোমেরোজয়েডে রূপান্তর হবে। তারপর এরা যকৃতের প্রাচীর বিদীর্ণ করে বের হয়ে আসবে।
এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই রকমের হয়, একটা একটু ছোট আকৃতির হয় আর একটা বড় আকৃতির হয়। ছোট আকৃতির যেগুলা এগুলা লোহিত রক্তকণিকায় চলে যায়, আর বড় আকৃতির যেগুলা এগুলা নতুন যকৃত কোষকে আক্রমণ করে। তাহলে এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনিতে যে মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো বাইরে বের হয়ে আসলো এরা দুই রকমের হয়, একটা ছোট আকৃতি একটা বড় আকৃতি। ছোট আকৃতিরগুলো নতুন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার জন্য চলে যায়, আর বড়গুলা আবার যকৃত কোষকে আক্রমণ করে। এইভাবে তোমার এই হেপাটিক সাইজোগনি সম্পন্ন হয়ে থাকে। এরপরে দেখো এরিথ্রোসাইটিক সাইজোগনি। লোহিত রক্তকণিকার মধ্যে পরজীবীর যে অজনজনন তাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি ওই যে যকৃত কোষ থেকে যে মেরুজয়েডগুলো বের হয়ে আসছিল সেই মেরুজয়েডগুলো তোমার কোথায় প্রবেশ করবে? লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে। তাহলে এখানে 1 নম্বর ঘটনা হলো মেরুজয়েড। তাহলে হেপাটিক সাইজোগনি সম্পূর্ণ করার পর সৃষ্ট মেরুজয়েড নতুন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, 1 নম্বর লাইন। 2 নম্বর হইল ট্রপোজয়েড। ট্রপোজয়েডের ক্ষেত্রে কি হইতেছে? এই মেরুজয়েডগুলো লোহিত রক্তকণিকায় প্রবেশ করার পর তোমার খেয়ে দিয়ে স্ফীত হয়ে গোলাকৃতি ধারণ করে, এর নাম হলো ট্রপোজয়েড দশা। দ্বিতীয় কথা নোট করতে হবে কিন্তু। 3 নম্বর, এই ট্রপোজয়েড দশার ভিতরে একটা গহ্বর ছিল, এই যে সেই গহ্বর। এই গহ্বরটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার ফলে নিউক্লিয়াস একদিকে চেপে যাবে, এই দেখো একদিকে চেপে গেছে, ফলে এটাকে দেখতে পাথর বসানো আংটির মতো মনে হবে, তখন এর নাম হবে সিগনেট রিং। সিগনেট রিং। এরপর এই গহ্বরটা ফেটে যাবে, ফেটে গেলে পরজীবী সাইটোপ্লাজম এরকম এলোমেলোভাবে ছড়ায় পড়বে, তখন তাকে বলা হবে অ্যামিবয়েড ট্রপোজয়েড। অ্যামিবয়েড ট্রপোজয়েড। অ্যামিবয়েড ট্রপোজয়েড। এই সময় সাইটোপ্লাজমে কিছু দানা দেখা যায়, এদেরকে বলা হয় সার্কনাস কণা। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এরপরে তোমার এই পরজীবীর নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে। পরজীবীর এই বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থার নাম হলো সাইজন্ট। সাইজন্ট। এই সাইজন্টের তৈরি হওয়ার মাঝখানে কিছু বজ্র পদার্থ থাকে, এর নাম হিমোজয়েন। এটা কিন্তু এমসিকিউতে আসে। তারপর সাইজন্টের নিউক্লিয়াসগুলো পরিধির দিকে চেপে যাবে এবং এর অবস্থা হবে একটা গোলাপের পাপড়ির মতো, তখন এই দশার নাম হবে রোজেট। রোজেট। তারপর এই প্রত্যেকটা রোজেট থেকে মানে পাপড়ির মতো অংশ থেকে তোমার তৈরি হবে কি? তৈরি হবে মেরুজয়েড তৈরি হবে। এই যে মেরুজয়েড তৈরি হয়েছে, এই মেরুজয়েডগুলোর মধ্যে কিছু আছে যারা নতুন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে, আর কিছু আছে যারা গেমেটোসাইটে রূপান্তর হবে। গেমেটোসাইট 2 রকম, মাইক্রো, ম্যাক্রো। মাইক্রোগুলা আকারে ছোট, ম্যাক্রোগুলা আকারে বড়। এটা হলো যে তোমার এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই ধাপের সাথে আমার কথাগুলো মিলিয়ে এটা একবার পড়লেই হয়ে যাবে। দেখো, হেপাটিক সাইজোগনির শেষে মেরুজয়েড লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। মেরুজয়েড লোহিত রক্তকণিকায় প্রবেশ করার পর খেয়ে দিয়ে স্ফীত গোলাকার হয়, এর নাম ট্রপোজয়েড। তারপর ট্রপোজয়েডের ভিতরের গহ্বর বড় হয়, নিউক্লিয়াস একদিকে চেপে যায়, তখন একে দেখতে পাথর বসানো আংটির মতো মনে হয়, এর নাম সিগনেট রিং। তারপর গহ্বরটা ফেটে যায়, তখন এটা অ্যামিবার মতো এলোমেলোভাবে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে, তখন তার নাম হয় অ্যামিবয়েড ট্রপোজয়েড। এই সময় সাইটোপ্লাজমে দানা দেখা যায়, যার নাম সার্কনাস দানা। তারপর এর নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, এর নাম হলো সাইজন্ট। মাঝখানে থাকে হিমোজয়েন।
সাইজন্ট পরিধির দিকে চেপে এরকম গোলাপের পাপড়ির মতো আকার ধারণ করে, তখন তার নাম হয় রোজেট। এই রোজেট থেকে তৈরি হয় কি মেরোজয়েট। এই মেরোজয়েটের একটা গ্রুপ নতুন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, আরেকটা গ্রুপ গ্যামেটে রূপান্তর হয়। অপেক্ষাকৃত ছোট কিন্তু নিউক্লিয়াস বড়, এদেরকে মাইক্রোগ্যামেটোসাইট বলে। অপেক্ষাকৃত বড় কিন্তু নিউক্লিয়াস ছোট, এই ধরনের গ্যামেটোসাইটকে ম্যাক্রোগ্যামেটোসাইট বলে। এরা লোহিত রক্তকণিকায় বা মানুষের রক্তের মধ্যে এটা অবস্থান করে তোমার 7 দিন পর্যন্ত। যদি কোনো মশা এর মধ্যে কামড় দেয় তখন মশার দেহে গিয়ে এরা যৌন জনন ঘটায়, আর যদি কামড় না দেয় তাহলে এগুলো কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যায়। দেখো এখন হলো মশকির দেহে যৌন জনন। ধরো গ্যামেটোসাইট তৈরি হওয়ার পর মশা কামড় দিল, সেই মশার দেহে যে রক্ত প্রবেশ করলো সেই রক্তের সাথে তোমার পরজীবীর মাইক্রোগ্যামেটোসাইট দশা এবং ম্যাক্রোগ্যামেটোসাইট দশা মশকির দেহে প্রবেশ করলো। প্রবেশ করার পর তারা যৌন জনন ঘটাবে। এই যৌন জনন 2 ভাগে বিভক্ত। একটা হলো গ্যামেটোগনি, আর একটা হলো স্পোরোগনি। তাহলে ম্যালেরিয়ার পরজীবীর যৌন জনন 2 ভাগে বিভক্ত, গ্যামেটোগনি, স্পোরোগনি। গ্যামেটোগনিতে তোমার জনন কোষ তৈরি হবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। স্পোরোগনিতে তোমার স্পোরোজয়েট দশা তৈরি হবে, অর্থাৎ স্পোর তৈরি হবে। দেখো সেটা কিভাবে সম্ভব। এই যে মশার যে আমরা জানি গাছফড়িংয়ের যে পরিপাকতন্ত্র পড়ছি, সেখানে ক্রপ থাকে। তো এই মশার ক্রপে যখন তোমার গ্যামেটোসাইটগুলো প্রবেশ করবে, গ্যামেটোসাইট কিন্তু 2 রকম ছিল। একটা ম্যাক্রো, এটা আকারে বড়, একটা মাইক্রো, এটা আকারে ছোট। যেটা আকারে ছোট এর নিউক্লিয়াস বড়, আর যেটা আকারে বড় এর নিউক্লিয়াস ছোট। তো আকারে ছোট কিন্তু নিউক্লিয়াস বড় এর নাম মাইক্রোগ্যামেটোসাইট। এই মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াস বিভাজিত হয়ে 4 থেকে 8টি নিউক্লিয়াস তৈরি করে। তারপর এই নিউক্লিয়াসগুলো পরিধির দিকে চেপে গেছে, দেখছো পরিধির দিকে চেপে গেছে, এবং সেখানে একটু হালকা উপবৃদ্ধি তৈরি হয়েছে, উপবৃদ্ধি হয়েছে। তারপর এই উপবৃদ্ধিগুলো বড় হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করছে। প্রত্যেকটা অভিক্ষেপের ভিতরে একটি করে নিউক্লিয়াস প্রবেশ করছে। তারপর প্রত্যেকটা অভিক্ষেপ পরস্পর থেকে আলাদা হয়ে শুক্রাণুতে রূপান্তর হয়েছে। এইভাবে শুক্রাণু তৈরি হওয়ার নাম হলো এক্স ফ্লাজেলেশন। গুরুত্বপূর্ণ ক নম্বরের প্রশ্ন। তাহলে এখানে শুক্রাণু তৈরি হয়ে গেল। গ্যামেট 2 রকম হয়, শুক্রাণু, ডিম্বাণু। এর মধ্যে শুক্রাণু তৈরি শেষ, এখন ডিম্বাণু। অপেক্ষাকৃত বড় কোষ কিন্তু নিউক্লিয়াস ছোট, এটা হলো ম্যাক্রোগ্যামেটোসাইট। এটা আরও খেয়ে দিয়ে স্ফীত হয়, বড় হয়, নীলবর্ণ, উজ্জ্বল হয়। তারপর এর একটা অংশ এরকম ফুলে ওঠে, এর নাম হলো কোণ। এই ফুলে উঠলে সে একটা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক ডিম্বাণুতে রূপান্তর হয়। তারপর এখানকার 4 থেকে 8টা শুক্রাণুর মধ্যে বা শত শত শুক্রাণুর মধ্যে থেকে একটা শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করে ওসাইট তৈরি করে, মানে জাইগোট তৈরি করে। জাইগোট তৈরি হওয়ার পর এই জাইগোটটা এরকম কীটের মতো লম্বা হয়ে যায়, তখন তার নাম হয় উকিনেট। উকিনেট ক্রপের প্রাচীর ভেদ করে বাইরে চলে আসে। বাইরে চলে এসে একটা পুরো প্রাচীর দ্বারা এরকম আবৃত হয়। আগে দেখো একটা প্রাচীর ছিল, এখন 2টা প্রাচীর। এর নাম হলো যে তোমার ওসিস্ট। ওসিস্টের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। তারপর এই নিউক্লিয়াস প্রাচীর দ্বারা আবদ্ধ হয়ে তোমার হলো যে প্রাচীর দ্বারা আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর এগুলো আস্তে আস্তে লম্বা হয়ে স্পুরোজয়েটে রূপান্তর হয়। তারপর এরা মশার লালাগ্রন্থিতে অবস্থান করে। যখন এরা মানুষকে কামড় দেবে তখন এই স্পুরোজয়েট দশা আবার সেই যকৃতে যাবে, আবার এই চক্রটা সম্পন্ন করতে থাকবে। এইভাবে তোমার মশা কী করে যে ম্যালেরিয়া পরজীবী তার জীবনচক্র সম্পন্ন করে। এখন ম্যালেরিয়ার জীবনচক্রের যৌনক্রমের মধ্যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পর্যায়ের পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই 2টা দশার পর্যায়ক্রমিক আবর্তনের নাম হলো কি যৌনক্রম। দেখো মশা যখন জাইগোট তৈরি করে, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয় সেটা হলো কি ডিপ্লয়েড জাইগোট। আর ডিপ্লয়েড জাইগোট তৈরি হওয়ার সাথে সাথে ডিপ্লয়েড দশা শুরু হয়। তারপরে এই জাইগোট কিসে রূপান্তর হয়? উকিনেটে। উকিনেট থেকে কি তৈরি হয়? ওসিস্ট। এই 3টা দশা হলো ডিপ্লয়েড দশা। ওসিস্টের মধ্যে মিওসিস হয়।
মিউসিসের ফলে স্পোরোজয়েট তৈরি হয়। মিউসিসের মাধ্যমে যে স্পোরোজয়েট তৈরি হয় এটা হলো কি হ্যাপ্লয়েড দশা। এখান থেকে হ্যাপ্লয়েড দশার শুরু। তারপর সেখান থেকে ক্রিপ্টোজয়েট, ট্রফোজয়েট, সাইজন, মেরোজয়েট, আবার গ্যামেট থেকে আবার জাইগোট, এইভাবে কিসের ম্যালেরিয়ার জীবনচক্র চলতে থাকে। এটা হলো যে তোমার ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। এখন যদি কারো ম্যালেরিয়া রোগ হয় তবে তার রক্ত শূন্যতা হয়। কেন হয় বলো তো? আমি একটা কারণ এখানে উল্লেখ করে যাই, বাকি কারণ এখানে সুন্দর করে লেখা আছে, মেন কারণটা আমি বলে যাচ্ছি। তোমার লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার ভিতরে মশকির যে জীবনচক্র সম্পন্ন হয় বা যে দশাটি সম্পন্ন হয় এর নাম কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনির ফলে কি হয়? তারা লোহিত রক্তকণিকা বিদীর্ণ করে বাইরে বের হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা তারা ধ্বংস করে। আর লোহিত রক্তকণিকার পরিমাণ যত কমবো তত কি রক্ত শূন্যতা দেখা দিবে। তারপরে ম্যালেরিয়া পরজীবীর দুইটা পোষকের প্রয়োজনীয়তা, একটা হলো মেরুদণ্ডী পোষক মানুষ, একটা অমেরুদণ্ডী পোষক মশকি। এটা কিন্তু 4 নম্বর দিয়ে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ। নতুন পোষকের জন্য তোমার পোষক চেঞ্জ করার জন্য এক পোষক থেকে আরেক পোষক যাওয়ার জন্য তোমার পরজীবী কি করে? মানুষকে বেছে নেয়। তারপর মনে করো যে মশার দেহে শুধুমাত্র যৌনজনন হতে পারে, কিন্তু অযৌনজনন হতে পারে না। অযৌনজননের জন্য মানুষ অ্যাপ্রোপ্রিয়েট, তাই এই সাইজোগনির জন্য তারা মানুষকে বা মেরুদণ্ডী প্রাণীকে বেছে নেয়। তবে মেরুজয়েট দশা মশার দেহে কখনো তৈরি হওয়া সম্ভব না। মেরুজয়েট দশা তৈরি করার জন্য যে সকল উপাদান দরকার তার ঘাটতি থাকে প্রচুর, আর এর ঘাটতি থাকে না হলো মানব দেহে, তাই মানুষ দরকার। তারপর প্রজাতির ধারাবাহিকতা রক্ষার জন্য কি দরকার পড়ে? মানুষের দরকার পড়ে। তারপর অমেরুদণ্ডী যৌনজনন সম্পন্ন করার জন্য যে সকল উপাদান দরকার তাহা আবার মানুষের শরীরে থাকে না, সেটা থাকে কোথায়? তোমার মশার দেহে থাকে। তাই তোমার যৌনজনন সম্পন্ন করার জন্য মশা প্রয়োজন হয়। আবার ওখানে যে স্পুরোজয়েট দশা তৈরি হয়, এই স্পুরোজয়েট দশা তৈরি মানুষের দেহে সম্ভব না, এটা আবার মশার দেহেই সম্ভব। তাহলে এই সকল কারণে ম্যালেরিয়া পরজীবীর কি দুইটা পোষকের প্রয়োজন হয়। এরপরে আসো ম্যালেরিয়ার রোগের লক্ষণ। এই যে দেখো আমি বলছি লক্ষণগুলো কিন্তু তোমার উদ্দীপকে থাকবে। এই ম্যালেরিয়া রোগের লক্ষণ তোমার হলো যে এই যে পয়েন্ট আকারে দেওয়া আছে এটা দিবা। এই যে এই মানটা খুব জরুরি ক নম্বর প্রশ্নের জন্য। এই জ্বরের 3টা দশা থাকে, শীতল দশা, উষ্ণ দশা, ঘাম দশা। তো প্রথমে খুবই ঠান্ডা লাগবে, শীত লাগবে, শীতের মাধ্যমে আস্তে আস্তে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, জ্বর আসতে প্রচুর তাপমাত্রা তৈরি হবে, তারপর ঘাম দিয়ে একা একাই জ্বর ছেড়ে যাবে। এই হলো 3টা ধাপে তোমার ম্যালেরিয়া সম্পন্ন হয়ে থাকে। তো এই ম্যালেরিয়ার এই 7টা লক্ষণ। তারপরে এই ম্যালেরিয়া এখন কীভাবে তুমি নিধন করবে? তো মশার মাধ্যমে যদি সরাই তাহলে মশা ধ্বংস করতে হবে, মশার লার্ভা, মশার পিউপা অথবা পূর্ণাঙ্গ মশা বিষ প্রয়োগ করার, কয়েল দিয়ে বারোবার, ব্যাট দিয়ে বারোবার মাইরা ধ্বংস করতে হবে। তারপরে যদি এগুলার পরেও যদি তোমার এই রোগ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার চিকিৎসা নিতে হবে। তো এই চিকিৎসার কথা বলে ম্যালেরিয়াগ্রস্ত রোগীর চিকিৎসা 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে। তারপর তোমার হলো যে বাকি পয়েন্টগুলো মনে করো যে বইয়ের মধ্যে থেকে দেখে এটা পড়ে নিও চিকিৎসাটা। এই যে প্রশ্ন, এই প্রশ্নের বাইরে একটা কোশ্চেনও নাই। আগেও বলছি, এখনও বলতেছি, পরেও বলতেছি, সর্বক্ষণ বলতেছি। তুমি যত বোর্ডের কোশ্চেন আছে সকল বোর্ডের কোশ্চেন একত্রিত করো, এর বাইরে তুমি একটা প্রশ্ন পাও কিনা। এর বাইরে কিন্তু তুমি কোনো প্রশ্ন পাবে না। মূল কথা তোমার কাছে আবার মনে হতে পারে 2-1টা কোশ্চেন বাইরের, এটা কিন্তু বাইরের না, মানে এই পড়ার ভিতরে ওগুলো আছে। এই পড়া পড়লেই এর ভিতর থেকে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে যেভাবে দেখ 100% কমন। এখন এই প্রশ্নই যে ঘুরে ফিরে সব আসে সেটার জন্য আমরা কয়েকটি ডেমো দেখাচ্ছি তোমাদের। তো এই ডেমোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এই প্রশ্নগুলোর ভিতর থেকেই পড়াগুলো আসতে থাকে। সকালে আসো সিকিউ। মিস্টার রহিম, পেঁপের রিং স্পট তৈরি করে হলো ভাইরাস, পাপায়া লিপকাল ভাইরাস। আর মিস্টার করিম, ধানের ব্লাইট রোগ আমরা পড়ে আসছি, জ্যান্থোমোনাস অরাইজি, ব্যাকটেরিয়া রোগ নিয়ে গবেষণা করেন। এক্স ফ্লাজেলেশন ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বলে আসছিলাম। নাইট্রিফিকেশন গুরুত্বের মধ্যে পড়ে আসছিলাম। এর প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অণুজীবটির খাদ্য জমির উর্বরতা বিনষ্ট করে ব্যাখ্যা করো। দ্বিতীয় অণুজীবটি কি? ব্লাইট রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কিভাবে খাদ্য আর জমির উর্বরতা নষ্ট করে সেই বিষয়ে 2টা পয়েন্ট আমরা ছবির মধ্যে দিয়ে দিছি, সেগুলা দেখে সেখান থেকে উত্তর করবা। উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কি ভূমিকা পালন করে? তাহলে প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট হলো কি? ভাইরাস। তাহলে ভাইরাসের গুরুত্ব মানুষের ক্ষেত্রে ওই যে ভ্যাকসিন তৈরি করছে, টিকা তৈরি করছে, তারপরে টিউলিপ ফুলের নকশা তৈরি করছে, এই গুরুত্বগুলো এখানে উল্লেখ করতে হবে।
তাহলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। দেখো অণুজীব এ অকোষীয়, অকোষীয় কারা? ভাইরাস। অণুজীব বি পেপটিডোগ্লাইকান দিয়ে কোষপ্রাচীর কাদের তৈরি? ব্যাকটেরিয়ার। আকারের ভিত্তিতে বি অণুজীব মানে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, সেটা পড়াইলাম না? ওই যে কক্কাস, ব্যাসিলাস, এগুলা। রোগ সৃষ্টি ও রোগের চিকিৎসায় উদ্দীপকে নির্দেশিত এ অণুজীবের ভূমিকা লেখো। তাহলে এই রোগ সৃষ্টি এবং রোগের চিকিৎসায় তাহলে কী কী রোগ সৃষ্টি করে এই ভাইরাস সেটা বলতে হবে, আবার রোগের চিকিৎসায় ভাইরাসকে কীভাবে ব্যবহার করছে সেটা উল্লেখ করতে হবে, তাহলে শেষ হয়ে যাবে। তারপর দেখো এখানে 3টা ছবি দেওয়া আছে, যে টিটোফাসের ছবি, এটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়া, এটা মশা। বিয়ের দেহে এর সংখ্যা বৃদ্ধি, তার মানে ব্যাকটেরিয়ার দেহে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কি? লাইটিক চক্র, সেটা তোমার বর্ণনা করতে হবে। সি প্রাণীটির কিছু প্রজাতি নিয়ন্ত্রণ করলে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা যায়। সি প্রাণীটি মানে কি? মশা। মশার মধ্যে এডিস মশা আর এনোফিলিস মশা, এই দুইটারে নিয়ন্ত্রণ করলে তোমার কি করা যাবে? ডেঙ্গু আর হইলো ম্যালেরিয়া জীবাণু থেকে বাঁচা যাবে। আর সেটা নিধন করার পদ্ধতি কিন্তু ওই যে আমি ছবি আকারে দিয়ে দিছি, সেখান থেকে কিন্তু কমপ্লিট করবা। পার্বত্য জেলার অধিবাসীগণ প্যাথোজেনিক প্রোটোজোয়া সৃষ্ট একটি বিশদ জ্বর রোগে আক্রান্ত হয়ে থাকেন। রোগের কারণে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এখানে প্রশ্ন হলো যে কথাটা বলতেছে সেটা হলো কি? প্লাজমোডিয়ামের কথা বলতেছে, ম্যালেরিয়া রোগের কথা বলতেছে। উদ্দীপকে উল্লেখিত রোগটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখাও। তার মানে ম্যালেরিয়া প্রতিরোধ। রোগটির কারণে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে লোহিত রক্তকণিকা কী কারণে ধ্বংসপ্রাপ্ত হয় সেটা আমি ব্যাখ্যা করছি না, আর এটা বোর্ডের মধ্যে দেওয়া ছিল না, ওইটা থেকে তোমরা নোট করে পড়ে ফেলবা। এখন আসো কিছু এমসিকিউ নিয়ে কথা বলি। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট? তাই এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে কোনটা পাওয়া যাবে? যে ট্রপোজাইট দশা পাওয়া যাবে। চা, কফি ও তামাক প্রক্রিয়াজাতকরণ নিম্নের কোন ব্যাকটেরিয়ায় ব্যবহৃত হয়? এই কিছুক্ষণ আগে এটা আমরা পড়ে আসলাম, এই যে এটা খ নম্বরটা, ব্যাসিলাস মেগাটেরিয়াম। তারপর নিচের কোনটি সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? তাহলে সংক্রমণক্ষম ভাইরাস কণার নাম কি? ভিরিয়ন। নিচের কোনটি হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়? এই যে ভাইরাস থেকে। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড দশা? তাহলে জাইগোট ডিপ্লয়েড, উকিনেট ডিপ্লয়েড, উসিস ডিপ্লয়েড, স্পোরোজয়েড হলো হ্যাপ্লয়েড দশা। কোয়ারটাইন ম্যালেরিয়া পরজীবীর কোনটি? ওই যে আমরা যে ছকটা পড়ছিলাম সেই ছকের মধ্যে কিন্তু এটা দেওয়া ছিল। কোয়ারটাইন হলো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। নিচের কোন রোগের জীবাণু আদিকোষী? তাহলে আদিকোষী কারা? ব্যাকটেরিয়া। তাহলে ম্যালেরিয়া কিন্তু আদিকোষী না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়, নিউমোনিয়া ভাইরাস দ্বারা, নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়া দ্বারা, আর ব্যাকটেরিয়া কি? আদিকোষী। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানুষের দেহে প্রবেশ করে? স্পোরোজয়েড দশা। ক্রিপ্টোজয়েড কোথা হতে খাদ্য সংগ্রহ করে? তোমার আরবিসি, লোহিত রক্তকণিকা থেকে। তারপর নিচের কোনটি একটি ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস কোনটার মধ্যে পাওয়া যায়? ডেঙ্গুতে তোমার আরএনএ ভাইরাস, টোবাক্কো মোজাইক আরএনএ ভাইরাস, চিকুন ভাইরাস আর হেপাটাইটিস বি হইল ডিএনএ ভাইরাস। কোন ভাইরাসের দ্বিসূত্রক আরএনএ থাকে? রি ভাইরাস। নিম্নের কোনটি গোলাকার ভাইরাস? এইচআইভি হলো গোলাকার ভাইরাস। পেঁপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? রিং স্পট তো ভাইরাস করে, তাহলে ভাইরাসের সাথে মিলবে হলো কার? ডেঙ্গু জ্বরের, কারণ ডেঙ্গু জ্বরেরটা তো ভাইরাস। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? দুইটা পয়েন্ট এখানে বলি। ভাইরাস কিন্তু বাধ্যতামূলকভাবে পরজীবী। বাধ্যতামূলকভাবে পরজীবী মানে এই ভাইরাস শুধুমাত্র কোনো জীবন্ত পোষক দেহেই তার জীবনের আত্মপ্রকাশ ঘটাইতে পারে, এই জন্য সে বাধ্যতামূলকভাবে পরজীবী। আবার ভাইরাস একটা সুনির্দিষ্ট পরজীবী। সুনির্দিষ্ট পরজীবী মানে যে ভাইরাস যাকে যেখানে আক্রমণ করে ওই ভাইরাস সারা জীবন ঘুরে সেখানে এবং তাকে আক্রমণ করে। যেমন ধরো করোনা ভাইরাস, এটা আমাদের শুধু মানুষের শ্বাসনালীতে আক্রমণ করে, সুনির্দিষ্ট অংশ। এইরকম সুনির্দিষ্ট জায়গায় যদি কেউ পরজীবী হয় তবে তাকে বলা হয় সুনির্দিষ্ট পরজীবী। আর কিছু ভাইরাস আছে এরা 12 ভাতের এই ভাইরাসের মতো, অর্থাৎ এই নিয়ম তারা মানে না। যেমন ধরো এই যে আমাদের যে করোনা, এটা ছিল কোথায়? পাখির দেহে, সেটা কোথায় থেকে আসলো? আমাদের দেহে। তার মানে কোনো ভাইরাস তার নির্দিষ্ট পোষক রেখে ভিন্ন প্রজাতির আরেকটা পোষকের উপরে যদি সে নির্ভরশীল হয় তবে তাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। বুঝতে পারছো? যেমন ধরো এইচআইভি, এটা ছিল বানরের দেহে, ওইখান থেকে আসছে মানুষের দেহে। তাহলে কথা ছিল এটা সুনির্দিষ্ট পরজীবী, জীবনটা বইরাই
কি করব, বানরকে আক্রমণ করব, কিন্তু সেটা চেঞ্জ করছে, চেঞ্জ করে সে কোথায় আসছে, মানুষের দেহে আসছে, তাহলে এটা হবে কি ইমার্জিং ভাইরাস। তাহলে এইচআইভি এখানে একটা কি ইমার্জিং ভাইরাস। কোনটি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ডিপ্লয়েড দশা? উকিনেট হলো ডিপ্লয়েড দশা। কোনটি ভাইরাস গঠিত রোগ? ভাইরাস গঠিত রোগ হলো জলাতঙ্ক। জলাতঙ্ক রাবিশ ভাইরাসের কারণে হয়। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশায় সার্পনাস দানা দেখা যায়? সেটা তো আমরা পড়লাম, ওই যে অ্যামিবয়েড ট্রফোজয়েটের মধ্যে সার্পনাস দানা দেখা যায়। উদ্দীপকের জীবাণুটি কোন রোগের জন্য দায়ী? এই দেখো, এটা কিন্তু ওই যে কমা আকৃতির ব্যাকটেরিয়া, কমা আকৃতির ব্যাকটেরিয়া ভিব্রো কলেরা রোগের জন্য দায়ী। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? এই যে T2, এর ভিতরে ডিএনএ ছিল। ম্যালেরিয়া জীবাণুর যৌন জননে সচল ও লম্বা আকৃতির জাইগোটের নাম কি? সচল ও লম্বা আকৃতির জাইগোটের নাম হলো উকিনেট, ওই যে কিটের মতো লম্বা হয় বলছিলাম। T2 ভাইরাসের ডিএনএতে মোট কতটি জিন থাকে? 150টি জিন থাকে। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়, ডিএনএ ও আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে, এটা সঠিক নয়, যে কোনো একটা থাকে। ট্রফোজয়েড, সিগনেট রিং, তারপরে হলো অ্যামিবয়েড ট্রফোজয়েড, তারপর সাইজন্ট। তাহলে ওই ধাপে হবে কে? ওই ধাপে, এই ধাপে নিচের কোন পদার্থটি তৈরি হয়? এই ধাপে তোমার তৈরি হবে হলো তোমার হিমোজয়েড। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস হলো তোমার ভ্যাকসিনিয়া। মানব দেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি? প্রথম দশাটির নাম হলো স্পোরোজয়েট। ম্যালেরিয়া জীবাণুর যে দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে তার নাম কি? স্পোরোজয়েট। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? ভিব্রু। থ্যাংক ইউ।